আচ্ছা, গুড মর্নিং সবাইকে। তো আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, তো আমরা গত ক্লাসে পড়েছি হচ্ছে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, তাই না? বিকজ আই কুড নট স্টপ ফর জি ডেথ স্যার। পড়েছি, সাথে দ্য পিয়ানো পড়েছি, এবং সেগুলো টেক্সট রিভিশন সহ একটু সামারিগুলো পড়তে বলেছিলাম। তো কী অবস্থা, সবাই পড়েছো? জি স্যার, পড়ছি। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তো ক্লাসের শুরুতে একটু বলে রাখি তোমাদের, যেহেতু এটা চতুর্থ মাস চলছে, তাই না? চতুর্থ মাসের ষষ্ঠ ক্লাস। তো তোমাদের এ মাসে কি গুগল ক্লাসরুম থেকে রিমুভ করা হয়েছিল না স্যার, এখনো? 20 তারিখে করা ছিল। হ্যাঁ, 20 তারিখে করার কথা ছিল। তো আজকে ক্লাসের পর হয়তো বিকালের দিকে আমি সবাইকে রিমুভ করে দিব, তোমরা আগের মতোই যেভাবে সূত্র বলা আছে। কারণ তোমরা অনেকেই ক্লাস ক্লাস করছো না, কতজন অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ সেটা আমাকে আবার চেক করতে হবে। তো সেই জন্য আমি হয়তো সন্ধ্যার দিকে রিমুভ করে দিব। যারা যুক্ত হওয়ার, সে আগের মতোই ফিটি এর ব্যাপার নিয়ে যেটা বলার সেটা বলে তোমরা মেসেজ দিবা, আমি কোড দিয়ে দিব। আচ্ছা, তো আজকে আমরা নতুন কবিতা শুরু করবো। আর এদিকের পড়াগুলো তো চলছে, 22 তারিখ পর্যন্ত দেওয়া আছে নোটস এবং মিনিটসের ব্রিফ এবং শর্ট কোশ্চেন আনসারগুলো। নোটস এবং মিনিটস থেকে আমি পার্ট সি দিব না, এটা তো আগে বলেছি নাকি? জি স্যার। অতএব তোমরা যদি পারো ওগুলো পড়ে নিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু এখান থেকে খুব একটা কোশ্চেন আসে না, বা ওগুলোর দরকারও নাই, কারণ যা কোশ্চেন আসে ওগুলোর ভিতরেই যেগুলো বলেছি সেগুলো প্রিপারেশন নিলেই আশা করি পেরে যাওয়া। অতএব ওগুলো অতটা দরকার নেই। আচ্ছা, আর এদিকে হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশের উপরে 3 তারিখে একটা পরীক্ষা নেওয়ার কথা আছে। আচ্ছা, এখন বিষয়টা হলো তোমাদের ঈদ কবে, আর পরীক্ষাটা মনে হয় ওই সময় নেওয়া কি ঠিক হবে, না 2-1 দিন পরে নিব? কি বলো, এখনই বলে ফেলো। স্যার, 2-1 দিন পরে নেন। আচ্ছা, আমার তো এটা মানে তোমাদের ঈদ হচ্ছে কয় তারিখ, 30-31 এরকম সময়ে? জি স্যার। তাহলে 5 তারিখে দিলাম, ঠিক আছে তো? কারণ ঈদের জি আগে স্যার। 3 দিন, পরের 3 দিন ধরে মোট 1 সপ্তাহের জন্য ছুটি দিব। এর ভিতরে তোমরা তাহলে 3 দিন পরে হলেও 3 তারিখ হচ্ছে, তো যাই হোক আমি 5 তারিখে দিলাম। তো চ্যাপ্টার 1 to 5 যেহেতু বলা হয়েছে, হ্যাঁ, একটু বেশি সময় দেওয়া যাবে না, কারণ ওদিকে আমাদের এই চ্যাপ্টারগুলো শেষ করতে হবে। যেহেতু অলরেডি থার্ড ইয়ারের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, ফোর্থ ইয়ার, তারপরে তোমাদের হবে। অতএব সময় আস্তে আস্তে ঘনিয়ে আসছে। অতএব এখন যেটা পড়বা একবারে ভালো করে ফাইনালি পড়ে ফেলবা। আর এই যে রাইটিং স্কিলস বা এগুলোর যেগুলো কোশ্চেন আমি আনসারগুলো দিয়ে যাচ্ছি, এগুলো কিন্তু পরবর্তীতে আর রিভিশন দেওয়ার সময় কিন্তু কম পাবা। যারা আগের ব্যাচে ছিল তাদের অলরেডি শেষ হয়ে গিয়ে এখন একটু রিভিশন শুরু করেছি। তোমাদের কিন্তু সেই রিভিশনের সুযোগটা এখনও আসেনি, তাই না? এখনও যেহেতু প্রোজ আছে, পোয়েট্রির মনে হয় কয়টা হলো জানি না। তো আজকে আমরা একটা নতুন কবিতা শুরু করব। এর পরবর্তী পয়েম কি কি আছে? পরবর্তী পয়েমটা হচ্ছে আ প্রেয়ার ফর মাই ডটার, তাই না? আ প্রেয়ার ফর মাই ডটার। সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে ইয়ার প্রেয়ার ফর মাই ডটার মিলে তাহলে কয়টা হবে টোটাল? বাদ থাকবে কয়টা? 16টা। এখনও 4টা বাদ থাকবে, তাই না? হোম বেরিয়াল, ফার্নহিল, পাইক এবং হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার। লার্নিং গ্রিপ তো আমরা পড়েছিলাম। জি স্যার, জি পড়ছি। স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা ইয়া প্রেয়ার ফর মাই ডটারটা পড়া শুরু করি। প্রেয়ার ফর মাই ডটার, ডাব্লিউ ইয়ার্সের। তিনি একজন, দেখো এর আগে আমরা যে দুটো কবির কবিতা পেলাম, একটা হচ্ছে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, আরটা কি যেন পড়লাম, ক্রসিং ব্রুকলিন ফেরি।
তাই না? আর একটা কি পড়েছি কতদিন? जी सर। দ্য পিয়ানো। দ্য পিয়ানো। এর ভিতরে কে কোন দেশীয় রাইটার মনে আছে? আমেরিকান রাইটার আমরা দুইজনকে পেয়েছি। কে কে বলো তো? আমেরিকান রাইটার কয়জনকে পেয়েছি? এমিলি ডিকসন। দুজন কে পাইছে। এমিলি ডিকিনসন এবং ওয়াল্ট হুইটম্যান, তাই না? আর এখন আমরা যে কবিকে পাবো, দেখো, ইনি হচ্ছেন একজন আইরিশ পয়েট, ঠিক আছে? তার জন্ম হচ্ছে আয়ারল্যান্ডের ডাবলিনে। হ্যাঁ, দেখো, আইরিশ কবি। ডাব্লিউবি এর ফুল ইয়াটা হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস। তিনি হচ্ছেন একজন কি বল 19 অ্যান্ড আর্লি 20th সেঞ্চুরি, তিনি একজন মডার্ন পয়েট বলা যায়। এবং তিনি যে কবিতাগুলো লিখেছেন সেগুলো ইংলিশ রিভাইভাল বা আয়ারল্যান্ডের যে আইরিশ, হ্যাঁ, যে রেভলিউশন, সেগুলোর সাথে রিলেটেড। দেখো, তাহলে আমরা কিন্তু ইংরেজিতে লেখা বিভিন্ন দেশের রাইটারদের কিন্তু রাইটিং আমরা পাচ্ছি, তাই না? তাহলে দেখো, তিনি যে শুধু পোয়েট ছিলেন তা না, তিনি একজন কিন্তু ড্রামাটিস্টও ছিলেন। এবং তার বিশেষ কিছু বিষয় রয়েছে, তার ব্যক্তিগত জীবনী বা এই জাতীয় জিনিসটা আমাদের একটু জানতে হবে। দেখো, বলছে পার্সোনাল লাইফটা আমাদের একটু জানতে হবে, কারণ এখানে কিছু রেফারেন্স আছে আর কি। হ্যাঁ, রেফারেন্স আছে। যেমন বলছে, ইয়েটস হ্যাড আ কমপ্লেক্স পার্সোনাল লাইফ মার্কড বাই রোমান্টিক এন্ট্যাঙ্গেলসমেন্টস এবং আনরিকুয়েটেড লাভ। হ্যাঁ, আনরিকুয়েটেড লাভ মানে বুঝো তো? আনরিকুয়েটেড মানে কি? যেটা কি হয়নি, পূর্ণ হয়নি, বাস্তবায়ন হয়নি, ঠিক আছে তো? আনরিকুয়েটেড লাভ মিনিং, দেখো, আনরিকুয়েটেড লাভ অলসো নন অ্যাজ ওয়ান সাইডেড লাভ, হ্যাঁ, মিনস হ্যাভিং রোমান্টিক ফিলিং ফর সামওয়ান হু ডাজ নট রেসিপ্রোকেট দোজ ফিলিংস অর ইজ আনঅ্যাওয়ার অফ দেম। হ্যাঁ, এই জাতীয় জিনিসগুলোকে। তাহলে আনরিকুয়েটেড লাভ অকার্স হোয়েন ওয়ান পার্সন হ্যাজ আ স্ট্রং রোমান্টিক অ্যান্ড ইমোশনাল ফিলিংস ফর অ্যানাদার বাট দোজ ফিলিংস আর নট রিটার্নড অর অ্যাকনলেজড ইন দ্য সেম ওয়ে। একইভাবে ফেরত হয় না, তার মানে কি? আনফুলফিল্ড লাভ, তাই তো? সেটা কার সাথে? দেখো, হি ফেমাসলি পারসুড মড গন, অ্যান আইরিশ রেভলিউশনারি অ্যান্ড অ্যাক্ট্রেস। তাহলে মড গন একই সাথে আইরিশ রেভলিউশনারি ছিলেন এবং তিনি একজন অ্যাক্ট্রেস ছিলেন, এবং একে পছন্দ করতেন আমাদের এই কবি। এবং মানে কি বলবো, অনেক বছর ধরে তিনি তাকে মানে কি বলবো অনুসরণ করে গেছেন। অলদো দেয়ার রিলেশনশিপ রিমেন্ড লার্জলি আনকনজুমেটেড, হি ইভেনচুয়ালি ম্যারিড, দেখো, জর্জ হাইড লিজ। এই জর্জ হাইড লিজ, এই নারী কিন্তু আবার ভালো ছিল, ঠিক আছে তো? এবং বলছেন 1917 তিনি বিয়ে করেন, উইথ হুম হি হ্যাড 2 চিলড্রেন, তার সাথে তার 2টা সন্তানও আছে। তার এই লাভ এবং ম্যারেজটা নিয়ে আরেকটু পড়া দরকার, যেটা আমি এখানে দিয়েছি। দেখো, মডগন, তাহলে কি নাম পেলাম আমরা? নামটা, মডগন। হ্যাঁ, কারণ এইগুলো আসবে কিন্তু রেফারেন্স আসবে, ঠিক আছে তো? বলছে, পারহ্যাপস দ্য মোস্ট ফেমাস অ্যান্ড এন্ডিউরিং লাভ অফ ইয়েটস লাইফ ওয়াজ হিজ ইনফ্যাচুয়েশন উইথ গন, মড গন। দেখো, ইনফ্যাচুয়েশন মানে কি? ওই যে আবেগ। হ্যাঁ, দেখো, ইনফ্যাচুয়েশন, হ্যাঁ, দেখো, ইনফ্যাচুয়েশন অ্যান ইন্টেন্স বাট ওয়ান শর্ট লিভড প্যাশন অ্যান্ড অ্যাডমাইরেশন ফর সামওয়ান অর সামথিং। তো আমরা একটু মডগনকে দেখি। অ্যাক্ট্রেস, এই যে এই লেডি, ঠিক আছে? দেখো, হচ্ছে মডগন ম্যাকব্রাইড। ম্যাকব্রাইড অবশ্য তার হাজব্যান্ডের নামের সাথে পাওয়া কিন্তু তার নাম হচ্ছে মডগন, সব মিলে হয়েছে মডগন ম্যাকব্রাইড। ওয়াজ অ্যান আইরিশ রিপাবলিকান রেভলিউশনারি সাফ্রিগেট অ্যান্ড অ্যাক্ট্রেস। সাফ্রিগেট মানে ভোটাধিকারের জন্য যে আন্দোলন করেন থাকেন, ঠিক আছে তো? ভোটাধিকারের জন্য যিনি আন্দোলন করেন থাকেন, তাকে অ্যাক্ট্রেস। শি ওয়াজ অ্যান অ্যাংলো আইরিশ ডিসেন্ট। অ্যাংলো আইরিশ মানে হচ্ছে ইংলিশ এবং আয়ারল্যান্ডের ডিসেন্ট আর কি, যেটা আমরা বলে থাকি মিক্সড, তাই তো? অ্যান্ড ওয়াজ ওন ওভার টু আইরিশ ন্যাশনালিজম বাই দ্য প্লাইট অফ পিপল এভিক্টেড বাই ল্যান্ড ওয়ার্স। এই যুদ্ধের কারণে তাদেরকে এভিক্ট করা হয়েছিল, সরিয়ে দেওয়া হয়েছে, তাদের জন্য আন্দোলন করা হয়, তিনি আন্দোলন করেন। বলছে, গন ওয়াজ ওয়েল নন ফর বিং দ্য মিউজ অ্যান্ড লং টাইম লাভ ইন্টারেস্ট অফ আইরিশ পয়েট ডাব্লিউ.বি. ইয়েটস। এটা দেখানো হচ্ছে, ঠিক আছে? তাহলে ডাব্লিউ.বি. ইয়েটসের সাথে তার যে সম্পর্কের ব্যাপারটা এসেছে সেটা এখানে দেখানো হয়েছে। এখন আমাদের
ডাব্লিউ বি ইয়েটস দেখতে কেমন? এই ইনিও তো মোটামুটি নায়কের মতো নাকি? হুম, আচ্ছা, তাই বলছে ডাব্লিউ.বি. ইয়েটস ওয়াজ অ্যান আইরিশ পোয়েট, ড্রামাটিস্ট অ্যান্ড রাইটার, ওয়ান অফ দ্য ফরমোস্ট ফিগার্স অফ 20th সেঞ্চুরি। দেখো, হি ওয়াজ আ ড্রাইভিং ফোর্স বিহাইন্ড দ্য আইরিশ লিটারি রিভাইভাল। তিনি আবার আইরিশ লিটারি রিভাইভাল, তার মানে দুজনই আয়ারল্যান্ডের ছিলেন। অ্যালং উইথ লেডি গ্রেগরি ফাউন্ডেড দ্য অ্যাবি থিয়েটার। অ্যাবি থিয়েটার নামে তিনি এটা করেন। এবং সবচেয়ে ভালো বিষয় মনে রাখার দরকার হলো, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য 1923 নোবেল প্রাইজ ইন লিটারেচার। তিনি নোবেল পুরস্কার পান কত সালে? 1923 সালে। ঠিক আছে তো, সাহিত্যে তিনি নোবেল পুরস্কার পান, এটা একটু মনে রেখো। আমরা এই পর্যন্ত যতজনকে পড়েছি তার ভিতরে মনে হয় এনাকেই পাইলাম যিনি আপাতত নোবেল পুরস্কারের একজন, তাই তো? আর কাউকে পেয়েছি? হ্যাঁ, না স্যার। এইটাই প্রথম। বলছে তিনি কি ইনফ্লুয়েন্স, যখন হিজ আর্লি পোয়েট্রি ওয়াজ ইনফ্লুয়েন্স বাই জন কিটস, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ব্লেক এবং আরও অনেক কবি আছে যাদের দ্বারা তিনি ব্যাপক পরিমাণে ইনফ্লুয়েন্সড হয়েছিলেন। এবং আচ্ছা, ওগুলোর দরকার নেই, আমরা এখানে যেটুকু লিখেছি ওইটুকু এবার পড়ি। তাই বলছে যে ইয়েটস মেট গন ইন 1889। দেখো, 1889 সালে তিনি তার সাথে সাক্ষাৎ করেন। বিকেম ডিপলি এনামার্ড উইথ হার, মানে ব্যাপকভাবে ওই যে ক্রাশ বলি না যেটা আমরা বাংলা কথা, ওইরকম ক্রাশ খেয়ে যান নাকি? এখন তো মানে এটা খুবই চমকদারি কথা না, ভাইরাল ওয়ার্ড। হি প্রপোজ টু হার মাল্টিপল টাইমস, তিনি কয়েকবার তাকে প্রস্তাব করেছেন, বাট শি কনসিস্টেন্টলি রিজেক্টেড হিজ অ্যাডভান্সেস, কিন্তু বরাবরই সে তার এই প্রস্তাবকে রিজেক্ট করেছে। ডেসপাইট দেয়ার ক্লোজ ফ্রেন্ডশিপ অ্যান্ড শেয়ার্ড ইনফরমেন্ট ইন আইরিশ ন্যাশনালিজম, যেহেতু একটা বিষয়ের সাথে রিলেটেড থাকার কারণে তো তাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ গড়ে ওঠে। দেয়ার রোমান্টিক রিলেশনশিপ নেভার ম্যাটেরিয়ালাইজড। হ্যাঁ, গন ম্যারিড অ্যানাদার ম্যান, তার নাম হচ্ছে মেজর জন ম্যাকব্রাইড, ইন 1903, 1903 সালে এর সাথে বিয়ে করে। হুই ইজ গ্রেটলি ডিসঅ্যাপয়েন্টেড ইয়েটস। Despite this, Gon and Yeats maintain a lifelong friendship, and Gon inspired many of Yeats' poems, including some of his most famous works. তাহলে কিছু কবিতার উচ্চ হিসাবে কাজ করে আর কি। তাহলে তিনি বিয়ে করেন কত সালে জানো? দেখো, 1917 সালে, তাই না? তাহলে আমাদের এই ডাব্লিউ ইয়েটসের জন্ম কত সালে? তাহলে কত বছর বয়সে সে বিয়ে করে? দেখো, 1865। 1865-তে তার জন্ম, আর বিয়ে করে 1917। তাহলে টোটাল বয়স হচ্ছে কত যখন বিয়ে করে? তার বয়স কত? ওদিকে হচ্ছে কত? 35। ওদিকে 35 আর এদিকে হচ্ছে কত? 17। 52 বছর বয়সে সে বিয়ে করে। বুঝতে পেরেছো তো? মানে সে মর্টগনের জন্য এমনভাবে ক্রাশ খাইছে যে বিয়ের কথা ভুলেই গেছিল হয়তো। গিয়ে শেষ পর্যন্ত যখন বয়সের শেষের দিকে তখন ভাবলো যে না, বিয়ে শাদী না করলে এ জন্মটা বৃথা যাবে নাকি। এই জন্য সে শেষ বয়সে 52 বছর বয়সে বিয়ে করে। ঠিক আছে, তাহলে বোঝো যে একজন ব্যক্তি প্রধানত 17-18 বছরেই বিয়ে করে ফেলে আমাদের ছেলেমেয়েরা। সেখানে আমি ধরলাম 25-30 এর ভিতরে, সেখানে আরও 20 বছর 22 বছর পরে গিয়ে সে বিয়ে করেছে। ভেবেছিল এতদিনে, যেহেতু সে মর্টগনকে ব্যাপক পছন্দ করতো এবং বেশ অনেকবার প্রস্তাব করেছে, কিন্তু শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আচ্ছা, তাহলে শেষ পর্যন্ত বিয়ে করলো কাকে দেখি। বলছে জর্জ হাইডলিজ ইয়েটস। দেখো, ইটস ম্যারিড জর্জি হাইডলিজ, আ ইয়ং উইম্যান 10 years হিজ জুনিয়র। মেয়েটা তার থেকে কত বছরের জুনিয়র? 10 বছর, তার মানে ধরতে পারি 42 বছর। ইন 1917 দেয়ার ম্যারিজ ওয়াজ ইনিশিয়ালি আনকনভেনশনাল, মানে মেলেনি, তাই তো? কারণ কি, অ্যাজ জর্জি হ্যাড ইনিশিয়ালি বিন ইনভলভ উইথ ইয়েটস ফ্রেন্ড, দেখো, হ্যাঁ, অ্যান্ড ফেলো পোয়েট এজরা পাউন্ড। তাহলে ওই যার সাথে তার বিয়ে হয়, এখানে আবার একটু প্যাঁচ লেগে গেছে, হ্যাঁ, সেই রবীন্দ্রনাথের গল্পের মতো, যে জর্জি আসলে আরেকজন কবির সাথে একটা ইনভলভমেন্ট ছিল, সেই জায়গায় কবির ফ্রেন্ড সে আবার, এজরা পাউন্ড। হাউএভার, জর্জি অ্যান্ড ইয়েটস ডেভেলপড আ ডিপ বন্ড অ্যান্ড শি বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ হিজ ওভার লাইফ অ্যান্ড ওয়ার্ক। জর্জি ওয়াজ ইন্টারেস্টেড ইন মিস্টিসিজম অ্যান্ড দ্য অকাল্ট। তাহলে এই মিস্টিসিজম অ্যান্ড অকাল্টটা কী জিনিস? এটাতে মোটামুটি তাদের প্রতি একটা মিল হয়, একটা মিলে যায়। ঠিক আছে, মিস্টিসিজম বলতে আমরা বুঝি, যেমন আমরা পড়লাম না, ওই যে তোমার বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, এই শব্দটা পেয়েছিল কিনা ওখানে? এই শব্দটা কি ওখানে পাওয়া গিয়েছিল? এই শব্দটা এর সাথে রিলেটেড, যেটা হচ্ছে রিলিজিয়াস ব্যাপারের সাথে রিলেটেড, বা হচ্ছে আমাদের যে আত্মা, তাই তো, সোল যেটা বলি, তারপরে এই জাতীয় স্পিরিচুয়াল ব্যাপারের সাথে রিলেটেড। হ্যাঁ,
বলছে বিলিভ দ্যাট ইউনিয়ন উইথ অর অ্যাবজর্পশন ইন টু দ্য ডেইটি অ্যান্ড দ্য অ্যাবসোলেট দ্য স্পিরিচুয়াল অ্যাপ্রিহেনশন অফ দ্য নলেজ ইন অ্যাক্সেসিবল টু দ্য ইন্টালেক্ট, মানে যেটা কোনো জ্ঞান বুদ্ধি দিয়ে সম্ভব না, সেটা একমাত্র বিশ্বাসের মাধ্যমে সম্ভব। এটা একটা বিলিভ, এটা একটা বিশ্বাস, যে বিশ্বাস মানুষকে কি করে, যে একজনকে রিলিজিয়াস নলেজগুলোকে এবং সোলের সাথে এবং গডের সাথে প্রার্থনার মাধ্যমে বা মেডিটেশনের মাধ্যমে যে একটা লিঙ্ক বা ক্লোজনেস, সেটাকে নির্দেশ করতে ব্যবহার করা হয়। তো এরকম বিষয়ের সাথে, এরকম মুভমেন্টের সাথে বা এরকম মানে মতবাদের সাথে মিলে যায়। আর একটা হচ্ছে অকাল্ট। দেখো অকাল্ট মানে হলো এটাও মিস্টিক্যাল অ্যান্ড সুপারন্যাচারাল বা ম্যাজিক্যাল পাওয়ারের সাথে রিলেটেড, ঠিক আছে? তো দেখো বিশেষ করে এখানে বলছে ইনভলভিং অর রিলেটিং টু মিস্টিক্যাল, সুপারন্যাচারাল অ্যান্ড ম্যাজিক্যাল পাওয়ার্স, প্র্যাকটিসেস অর ফেনোমেনা। তার মানে এই জাতীয় যে বিশ্বাস, এই জাতীয় যে সকল বিষয়বস্তু, সেগুলোকে মেনলি নির্দেশ করা হচ্ছে, ঠিক আছে? কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, একটু সরি, আমি একটা ইয়ে করে নিই। আচ্ছা, তো দেখো এখানে ওই জাতীয় বিশ্বাসে তারা বেশ ইন্টারেস্টেড ছিল, এদিক থেকে দুজনের মিলে যায়। অ্যান্ড শি ইন্ট্রোডিউসড ইয়েটস টু অটোমেটিক রাইটিং। তাই তো অটোমেটিক রাইটিং কি দেখো, আ প্র্যাকটিস হোয়ার ওয়ান রাইটস অ্যাবাউট কনসাস উইদাউট কনসাস থট। হ্যাঁ, মানে কোনো রকম কনসাস থটে না থেকেই কীভাবে লেখালেখি করা যায়, এটার সাথে সে মোটামুটি ইয়েটসকে পরিচয় করে। তার মানে ইয়েটসের এই সাহিত্যিক লাইফে বড় একটা প্রভাব বিস্তার করে। হ্যাঁ, তা বলছে দিস কোলাবোরেশন রেজাল্টেড ইন আ কালেকশন অফ অটোমেটিক রাইটিংস নন অ্যাজ দ্য ভিজন। হ্যাঁ, যাই হোক এগুলো। এরপর চিলড্রেন দেখো, ইয়েটস অ্যান্ড জর্জি হ্যাড টু চিলড্রেন টুগেদার। একজন হচ্ছে অ্যানি, একজন হচ্ছে মাইকেল, তাই তো? অ্যানি আর মাইকেল। Yeats was deeply devoted to his children and they often traveled together as a family. However, Yeats' busy literary career and his involvement in Irish politics meant that he spent long periods away from home. অনেক দিন হয়তো বাইরে কাটিয়েছে। And he was not always present in his children's lives. তো যাই হোক, আইরিশ মুভমেন্টের সাথে থাকার কারণে এই ব্যাপারগুলো ঘটে। ওভারঅল ইয়েটস লাভ অ্যান্ড ম্যারিজ লাইফ ওয়াজ ক্যারেক্টারাইজড বাই আনরিকুয়েটেড লাভ, লঙ্গিং অ্যান্ড ইভেনচুয়াল কম্প্যানিয়নশিপ। হ্যাঁ, তাই বলছে হোয়াইল হিজ রিলেশনশিপ উইথ মডগন রিমেইন্ড আনকনজুমেটেড, হিট ইন্সপায়ার্ড মাস অফ হিজ পোয়েট্রি অ্যান্ড ফুয়েলড হিজ ক্রিয়েটিভ এন্ডেভার্স। ইন কন্ট্রাস্ট হিজ ম্যারিজ দেখো টু জর্জ হাইডি লিস প্রোভাইডেড হিম উইথ কম্প্যানিয়নশিপ, সাপোর্ট অ্যান্ড ফ্রুটফুল ইন্টেলেকচুয়াল পার্টনারশিপ। তার মানে জর্জির সাথে তার বিয়েটা মোটামুটি একটা ভালো তাদের বন্ধনে হয়েছিল। তা কি এ বিষয়ে বোঝা গেল? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার একটু খেয়াল করো তো 1917 বা এই সময়ে কি চলছিল। এই সময় একটা বড় ধরনের ঘটনার একটা সাক্ষী হচ্ছে এই সালগুলো। হ্যাঁ, এই সময়ের পরিস্থিতিটা বলতে পারো কি চলছিল? প্রথম বিশ্বযুদ্ধ। হ্যাঁ, ওদিকে প্রথম বিশ্বযুদ্ধ চলছে, তাই তো? দেখো, এবং তিনি কবিতাটা লেখেন কবে দেখো, প্রেয়ার ফর মাই ডটার, এই কবিতাটা তিনি লেখেন হচ্ছে 1919-এ। হ্যাঁ, 1919 সালে। 1919 সালে, 1914 সালে আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, তাই না? জি স্যার।
দেখো এই হ্যাঁ দ্য গ্রেট ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অলসো নন অ্যাজ দ্য গ্রেট ওয়ার ওয়াজ আ গ্লোবাল কনফ্লিক্ট 1914 to 1918 primarily between the allied powers and the central powers resulting in over 65 million men দেখো conscripted and volunteering to fight তো ব্যাপক একটা যুদ্ধ চলে ওভার 30 nations declared war between 1914 to 1918 with the majority joining the allies including Serbia, Russia, France, Britain, Italy and the United States এইগুলো হ্যাঁ তো এখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয় সেটা আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো আরও কারণ এখানে পারমাণবিক বোমারও ব্যবহার করা হয়েছিল ঠিক আছে তো এই যুদ্ধও কিন্তু দেখো ওদিকে আবার আইরিশ মুভমেন্ট চলতেছে তাই না ওদিকে আইরিশ মুভমেন্ট চলতেছে এদিকে নারী আন্দোলন চলতেছে এদিকে প্রথম বিশ্বযুদ্ধ চলছে মানে পৃথিবীটা কেমন জানি একটা অদ্ভুত অবস্থানে ছিল ঠিক আছে তো হ্যাঁ অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে পৃথিবী মানে চলছিল হ্যাঁ তো এখানে দেখো বেশ আমরা যদি ধ্বংসযজ্ঞের ব্যাপারটা দেখি কনসিকুয়েন্স দেখো কনসিকুয়েন্সে কী হচ্ছে দেখো ম্যাস ক্যাজুয়ালিটিস হ্যাঁ ব্যাপক পরিমাণ ধ্বংসযজ্ঞ দ্য ওয়ার রেজাল্ট ইন অ্যান এস্টিমেটেড 10 মিলিয়ন মিলিটারি ডেথস কতজন মারা গেছে 10 মিলিয়ন শুধু মিলিটারি মারা গেছে মিলিটারি ডেথস তাহলে 10 মিলিয়ন মানে কত 1 কোটি হ্যাঁ তাহলে চিন্তা করো অ্যান্ড 20 মিলিয়ন ওন্ডেড অ্যালং উইথ মিলিয়নস অফ সিভিলিয়ান ক্যাজুয়ালিটিস আর অন্যান্য তো যেগুলো হিসাবের বাইরেই আছে পলিটিক্যাল চেঞ্জেস এই সময় আবার দ্য ওয়ার লিড টু দ্য কলাপস অফ এম্পায়ার্স ইনক্লুডিং দ্য রাশিয়ান এম্পায়ার অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ার এবং অটোম্যান এম্পায়ার এগুলোর একটা ধ্বংস হয় ট্রিটিস অফ ভার্সেলিস হ্যাঁ ভার্সাইড যেটা আমরা বলতে পারি ট্রিটি অফ ভার্সাইজের মাধ্যমে সাইন্ড ইন 1919 ফর্মালি এন্ডেড দ্য ওয়ার অ্যান্ড ইম্পোজড হার্শ টার্মস অন জার্মানির উপর একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া হয় তাই না তাকে বিভক্ত করা হয়েছিল তো আমরা জানি অবশ্য 1962 সালের দিকে আবার যুক্ত হয় কন্ট্রিবিউটিং টু দ্য রাইজ অফ রেজেন্টমেন্ট অ্যান্ড ইনস্টেবিলিটি দ্যাট উড লেটার লিড টু ওয়ার্ল্ড ওয়ার দ্য সেকেন্ড এতে জার্মানি রেগে যায় এবং শেষ পর্যন্ত হিটলার নাকি জার্মানির হিটলার আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দেয় কারণ তাকে একঘরে করে ফেলা হয়েছিল অনেকটাই তো এইভাবে মোটামুটি দেখা যাচ্ছে সেই সময়ে প্রথম বিশ্বযুদ্ধ চলছিল এই দুটা ঘটনা বিশেষ করে তার জীবনে হ্যাঁ দুটা ঘটনা একটা হচ্ছে পার্সোনালি যে ঘটনা যেটা হচ্ছে তার মডগনের সাথে রিলেশনশিপ এই ব্যাপারটা সাথে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ তার সাথে পৃথিবীতে চলমান বিভিন্ন কনফ্লিক্ট কবির মানে মেজাজকে পুরো একদম মানে কি মানে এনগেজ করে রাখতো সবসময় হ্যাঁ একটা টেনশনে রাখতো তো তার যে সন্তান এই যে একটা সন্তান হলো হ্যাঁ দেখো সেই সন্তানকে নিয়ে তার লেখা কবিতাটা 1919 সালে দেখো শর্টলি আফটার দ্য বার্থ অফ হিজ ডটার অ্যানি ইয়েটস হ্যাঁ তাহলে অ্যানি ইয়েটসের জন্মের পরই তিনি এই কবিতাটা লিখেছেন মানে যখন সে ছোট্ট বাচ্চা হ্যাঁ একটা ইয়াতে শুয়ে আছে সেই অবস্থায় তিনি কিন্তু কবিতাটা লিখছেন তারপর এখানে কনটেক্সটটা কি দেখো যদি পার্সোনাল কনটেক্সট ইয়েটস রোড আ প্রেয়ার ফর মাই ডটার ইন রেসপন্স টু দ্য বার্থ অফ হিজ ফার্স্ট চাইল্ড অ্যানি বাটলার ইয়েটস born February 26, 1919. The poem reflects Yeats' hopes and fears for his daughter's future, as well as his concern about the turbulent times in which she would grow up. হ্যাঁ যে কী ধরনের একটা সময়ে সে বড় হবে সেটা নিয়ে দেখানো হয়েছে এছাড়াও দ্য পোয়েম ওয়াজ রিটেন ইন দ্য আফটারমাথ অফ ওয়ার্ল্ড ওয়ার দ্য ফার্স্ট অ্যান্ড ডিউরিং আ পিরিয়ড অফ সিগনিফিক্যান্ট পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল আপহেভেল ইন আয়ারল্যান্ড তাই না এদিকে আয়ারল্যান্ডের ঘটনা আইরিশ মুভমেন্ট এদিকে হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার দ্য ফার্স্ট সব কিছু মিলে ইয়েটস ওয়াজ ডিপলি অ্যাফেক্টেড বাই দ্য ভায়োলেন্স অ্যান্ড কেওস অফ দ্য এরা অ্যান্ড সট টু ফাইন্ড সোলাস অ্যান্ড মিনিং থ্রু হিজ পোয়েট্রি কি কথা বুঝতে পেরেছ তার এই মেয়েটা কীভাবে বড় হবে তার অবস্থান কী হবে হ্যাঁ এগুলো নিয়ে একটু কনসার্নই ছিলেন যে অবস্থা যে পৃথিবী আমি দেখছি এখানে আমার মেয়ে কীভাবে বড় হবে তাই না কীভাবে বাঁচবে এই বিষয়গুলো কিন্তু বলা হয়েছে দেখো যদি আমরা একটু এই অংশটুকু পড়ে নিই হচ্ছে প্যারেন্টাল লাভ অ্যান্ড কনসার্ন দ্য ওভারআর্চিং থিম অফ দ্য পোয়েম ইজ দ্য প্রোফাউন্ড লাভ অ্যান্ড কনসার্ন ইয়েটস ফিলস ফর হিজ ডটার হি প্রেইজ ফর হার প্রোটেকশন হ্যাপিনেস অ্যান্ড ওয়েলবিং এক্সপ্রেসিং হিজ ডিফেস্ট উইশেস ফর হার ফিউচার তাই তো এটা একটা ঘটনা একটা হচ্ছে ইনোসেন্স ইয়েটস এক্সপ্রেস আ ফার্ভেন্ট ডিজায়ার ফর হিজ ডটার টু রিমেন ইনোসেন্ট অ্যান্ড ভার্চুয়াস ইন আ ওয়ার্ল্ড ফ্রট উইথ টার্মোল অ্যান্ড করাপশন মানে তিনি প্রার্থনাটা কিসের জন্য মেয়ের কাছে যেন সে মানে ইনোসেন্ট থাকে তাই তো সে যেন ভার্চুয়াস থাকে He worries about the dangers that may threaten her moral integrity and implores divine forces to shield her from harm তাই না তাহলে যাতে ডিভাইন ফোর্স এসে তাকে রক্ষা করে এমন সৎ থাকে যেন স্বর্গীয় বা ডিভাইন কোনো পাওয়ার এসে তার যে মোরাল ইন্টিগ্রিটি এগুলোকে যেন ধ্বংস করতে না পারে
এছাড়াও তো জেন্ডার এবং সোসাইটি রয়েছে, জেন্ডারের ব্যাপার রয়েছে, মেয়েদের ব্যাপার নিয়ে কথা বলেছে এখানে, হ্যাঁ, মেয়েদেরকে দেখিয়েছে তারা কে কেমন ধরনের। বলছে দ্য পোয়েম গ্র্যাপেলস উইথ সোশিয়েটাল এক্সপেকটেশন অ্যান্ড জেন্ডার রোলস, particularly relation to the poet's daughter. Yeats expresses concern about the limitations and constraint placed on women by society and hopes that his daughter will defy this expectation and find fulfillment on their own term, on her own terms. হ্যাঁ, তারপর হচ্ছে বিউটি অ্যান্ড স্ট্রেংথ, ইয়ার্স এমপ্লয়েস ইমেজারি অফ নেচার অ্যান্ড মিথোলজিক্যাল এলিমেন্ট। এখানে তিনি মিথোলজিক্যাল ক্যারেক্টারও ব্যবহার করেছেন। আমরা কি এ পর্যন্ত কোনো মিথোলজিক্যাল ক্যারেক্টার পেয়েছি? ইউলিসিস পেয়েছি, তাই না? হ্যাঁ, তাই বলছে যে মিথোলজিক্যাল এবং ন্যাচারাল ক্যারেক্টার এনেছেন টু সিম্বলাইজ হিজ ডটার্স বিউটি, রেজিলিয়েন্স অ্যান্ড পটেনশিয়াল। হি কম্পেয়ার্স হার টু আ বিউটি অফ টাইট অ্যান্ড বো অ্যান্ড এনভিজন হার অ্যাজ আ সোর্স অফ স্ট্রেংথ অ্যান্ড ভাইটালিটি। হ্যাঁ, এগুলো তিনি দেখিয়েছেন যে যদি কেউ তার মানে কি বলবো ইনার বিউটিটা ঠিক রাখে, বাহ্যিক বিউটিকে গুরুত্ব না দিয়ে, তাহলে সে অবশ্যই স্ট্রং থাকবে, তাই না? এছাড়া বলছে কি দেখো, থ্রু আউট দ্য পোয়েম ইয়েটস ইনভোকস ডিভাইন ফোর্সেস অ্যান্ড স্পিরিচুয়াল গাইডেন্স টু প্রোটেক্ট অ্যান্ড নার্চার হিজ ডটার। হ্যাঁ, তারপর হচ্ছে হি প্রেইজ ফর আর স্পিরিচুয়াল গ্রোথ অ্যান্ড এনলাইটেনমেন্ট, সিকিং টু ইনস্টিল ইন হার আ সেন্স অফ মোরাল ক্ল্যারিটি অ্যান্ড উইজডম। নীতি নৈতিকতার প্রতি একটা গুরুত্ব দিয়েছেন। তো এইভাবে মোটামুটি আমরা কবিতাটা দেখবো। এটা একটা লিরিক পোয়েম। এখানে এটা এক ধরনের প্রার্থনা, ইনভোকেশন মানে প্রার্থনা। আর মোটামুটি আমরা তো কবিতাটা পড়লে এখন দেখতে পাবো কি বলা হয়েছে। আচ্ছা, তাহলে কিছু কথা বললাম, বুঝতে পেরেছো তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, আ প্রেয়ার ফর মাই ডটার, মানে আমার মেয়ের জন্য প্রার্থনা। দেখো, কপাল ভালো যে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে মারা যান। হ্যাঁ, অবশ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে জানো তো? ওয়ার্ল্ড ওয়ার দ্য সেকেন্ড 1939, তাই তো? যে 1939-এ শুরু হয়। আর আমাদের WB মারা গেছেন কবে দেখো? 1939-এর 28শে ফেব্রুয়ারি, তাই তো? আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, দেখো ডেট যদি আমরা একটু দেখি, সেকেন্ড ডেট অক্টোবর, তাই তো? সেপ্টেম্বর, সরি, অক্টোবর শেষের দিকে, সেপ্টেম্বর 1। তারপরে তিনি হয়তো এই আভাসটা দেখে যেতে পারেননি, তাই না? দেখো যে জানুয়ারিতে, আর এটা হচ্ছে সেপ্টেম্বরে। এটাও যদি দেখতো তিনি তো পুরোপুরি হার্ট অ্যাটাক করতেন যে কি পৃথিবী। হ্যাঁ, আর এখন তো মানে একটা দল আছে, একটা দেশ আছে যে তো মোটামুটি সারা দেশের উপরে লাঠি ঘোরায় না? হ্যাঁ, এই যে ফিলিস্তিন যে অবস্থা চলতেছে, মানে শিক্ষা, ধর্ম, রাজনীতি, এগুলো মানে যেন এটা স্বার্থের ঊর্ধ্বে। হ্যাঁ, স্বার্থ বাদলে মানুষ আর ধর্ম, হ্যাঁ, নীতি নৈতিকতা, শিক্ষা, এগুলোর আর কোনো গুরুত্ব দিচ্ছে না। হ্যাঁ, আগে যুদ্ধ হতো কেমন? আগে যুদ্ধ হতো শহরের বাইরে গিয়ে বা এলাকার বাইরে কোনো ফিল্ড থাকতো, সেখানে গিয়ে দুইটা আর্মি যুদ্ধ করতো। সেখানে শুধুমাত্র সেনাবাহিনীদের মধ্যেই মৃত্যু, যুদ্ধ, মারামারি, এগুলো যা ঘটার তাই ঘটতো। কিন্তু এখনকার যুদ্ধ কেমন বলো? এখনকার যুদ্ধ কেমন? সবাই মানে এখানে হাসপাতাল না, ক্লিনিক না, স্কুল না, কলেজ না, মন্দির না, মসজিদ না, কি এসব করলে বোমা মেরে চলে গেলাম, যা কে মরলো কে বাঁচলো, ছোট বাচ্চা না এখানে আসলে শত্রু মরলো, দেখার বিষয় নেই। এইগুলো নিয়ে যেন কারো কোনো ভ্রুক্ষেপ নেই। তারপরেও ভাগ্য ভালো যে আমরা আধুনিক যুগে আছি, তাই তো? আমরা যত আদিম দিকে যাব তত দেখব কি যুদ্ধ আর যুদ্ধ। মানুষ হচ্ছে যুদ্ধবাজ জাতি, ঠিক আছে তো? এখন তো তাও যুদ্ধের পরিমাণটা কম। হ্যাঁ, এখনও রাজনৈতিক অর্থে, রাজনৈতিক স্বার্থে ধর্মকে পুঁজি করে বা কোনো অঞ্চলকে পুঁজি করে এখনও কিছু কিছু যুদ্ধ জিইয়ে রাখা হয়েছে, তাই না? যেমন পাকিস্তান ভারতের মধ্যে একটা দ্বন্দ্ব, একটা এলাকাকে নিয়ে, মায়ানমার নিয়ে, এই যে তোমার রোহিঙ্গা নিয়ে, বিভিন্ন জায়গাতে ছোটোখাটো এরকম যুদ্ধ আছে। কিন্তু ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধটা যেন সেই শুরু হয়েছে তো হয়েছেই, এ যেন শেষ করার কোনো সুযোগ নেই। বা তো যাই হোক, সবই রাজনৈতিক বিষয়। এই উদ্দেশ্যে তারা মানুষ খুন হলো না গরু খুন হলো সেটা দেখার বিষয় না, ছোট বাচ্চা মরলো না শত্রু মরলো সেটাও দেখার বিষয় নেই। তো এই সব কিছু মিলে মনে করো সেই প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী WBS-এর মেন্টাল একটা কনফ্লিক্ট, সাথে রয়েছে তার ছোট মেয়ের নিরাপত্তা।
এই বিষয়গুলো নিয়ে তিনি এই কবিতাটা লিখেছেন। তাহলে কবিতাটা কখন লিখছেন? তার মেয়েটা বড় না ছেলেটা বড়? বলো তো। মেয়ে বড়। মেয়ে বড়, তাই তো? হ্যাঁ, তাহলে সেই মেয়ের জন্মের সময়ে তিনি এটা লিখেছেন। তাহলে বিয়ে করেছেন 1917-তে, মেয়ে হয়েছে 1919-এ, সেই সময় লেখা। বলছে ওয়ান্স মোর দ্য স্টর্ম ইজ হাউলিং, মানে কবি যেন বলছেন ওয়ান্স মোর মানে কি? এটাই কি প্রথম? আরো একবার। আরো আরো, হ্যাঁ আরো, মানে কি তিনি যেন মানে একটার পর একটা সমস্যা যেন তিনি সামনে পাচ্ছেনই। হ্যাঁ, তাই এই যে স্টর্ম দুইটা জিনিসকে নির্দেশ করছে, একটা হচ্ছে বাস্তবিক হয়তো ঝড় বইছে বাইরে, আর আসলেই হতে পারে যে না, কবিতার এই ঝড় দিয়ে তার মনের যে ভিতরের যে ঝড়, কনফ্লিক্ট, তাই তো, দ্বন্দ্ব, সংঘাত, এটাকেও তিনি তুলে ধরতে পারেন। তাই বলছে ওয়ান্স মোর দ্য স্টর্ম ইজ হাউলিং অ্যান্ড হাফ হিড, এবং অর্ধ লুকায়িত, মানে অর্ধেক ঢাকা আছে। কোথায়? আন্ডার দিস ক্র্যাডেল হুড। এই যে ক্র্যাডেল, একটা দোলনার যে হুড সিস্টেম রয়েছে না, ক্র্যাডেল হুড মানে কি? এক ধরনের দোলনা আছে দেখবা, মানে অর্ধেক ঢাকা থাকে বাচ্চাদের, তাই না? ক্যাপ মতো বা টুপি মতো বা নৌকার মতো একটা জিনিস থাকে, যেখানে বাচ্চাদেরকে ঢেকে রাখা হয়। এই যে এরকম দেখছো? জি স্যার। এই যে এই জাতীয়, হ্যাঁ, এটাকে বলে ক্র্যাডেল হুড। এই যে দেখো, হ্যাঁ, এই যে এই ক্র্যাডেল হুডে হয়তো তার মেয়েকে ঢেকে রাখা হয়েছে, মানে ঘুমিয়ে রাখা হয়েছে, এবং বলছে কাভার লিড। তাহলে আন্ডার দিস ক্র্যাডেল হুড অ্যান্ড কাভার লিড, তাহলে কাভার লিড এবং ক্র্যাডেল হুডে কী করা হয়েছে? মাই চিলড্রেন স্লিপস অন, তাহলে অর্ধেক কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে এবং আমার বাচ্চা ঘুমাচ্ছে, আর বাইরে ঝড় বইতেছে। এখানে দুটো বিষয়, যে যত কিছুই হয়ে যাক, এই শিশু হয়তো এখন বুঝতেছে না, তাই না, যে বাইরে ঝড় বইতেছে বা কবির হৃদয়ে ঝড় বইছে, সেটা বাচ্চা ঘুমাচ্ছে, সে এখন এই বিষয়ের সম্পর্কে কিছু জানে না, এই পৃথিবীর সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। শি ইজ কমপ্লিটলি ইনোসেন্ট, হ্যাঁ, অ্যান্ড শি ইজ ইনএক্সপেরিয়েন্সড অ্যান্ড আনঅ্যাওয়ার, হ্যাঁ, দ্য সারাউন্ডিংস অর হোয়াট ইজ হ্যাপেনিং অন দিস ওয়ার্ল্ড। আর সে অথচ এই পৃথিবীতে এসেছে, সে কীভাবে থাকবে? তাকে তো পৃথিবীতে আনা হলো, এখন সে কীভাবে চলবে ঝড়ের ভিতরে, এই দুর্যোগের মধ্যে সে কীভাবে বাঁচবে, এইটা নিয়ে হচ্ছে তার টেনশন। হ্যাঁ, তাই বলছে ওয়ান্স মোর দ্য স্টর্ম ইজ হাউলিং অ্যান্ড হাফলিড আন্ডার দিস ক্রেডেল হুড অ্যান্ড কাভারলিড মাই চাইল্ড স্লিপস অন। দেয়ার ইজ নো অবস্ট্যাকল, ঝড় বইছে এবং মনে করো উত্তর থেকে দক্ষিণ বা পূর্ব থেকে পশ্চিম, যেদিকে বয়ে যাক, ঝড় দ্রুত গতিতে বয়ে যাচ্ছে। আর ঝড়কে বাধা দেওয়ার জন্য বলছে দেয়ার ইজ নো অবস্ট্যাকল, ঝড় যেন বাধাহীনভাবে চলছে, শুধু দুইটা অবস্ট্যাকল আছে, একটা হচ্ছে বাট গ্রেগরিস উড অ্যান্ড ওয়ান বেয়ার হিল। ঠিক আছে তো? তাহলে এই দুটা জায়গায় গিয়ে কি করছে? ঝড় বাধাপ্রাপ্ত হচ্ছে, তাছাড়া ঝড়ের আর কোনো বাধা নেই। তাহলে গ্রেগরি নামে কি একজন ব্যক্তি আছে নাকি, তার হয়তো একটা মানে বাগান আছে বা বন আছে সেখানে, এবং ওয়ান ওয়েয়ার হিল, এবং একটা পাহাড় আছে, সেই পাহাড়কে হয়তো বা এখানে ছোট পাহাড় আছে যেখানে গিয়ে ঝড় বাধাপ্রাপ্ত হচ্ছে, এই জায়গাটাকে নির্দেশ করছে। দেখো আমরা যদি একটু মিনিংয়ে যাই, সরি, মিনিংটা তো দিলাম। সেখানে দেয়নি, যাক দিলে ভালো হতো। গ্রেগরি উড, এই জায়গায় এই শুধু এইটুকু দেখি তো কি বলে। এই জায়গাটা এআই এখনো ধরেনি নাকি, কোন ইমেজারি আসলে ভালো হতো। দেখি, এই যে মনে করো একটা ছোট পাহাড়, এই হচ্ছে মনে করো গ্রেগর, এই যে ঝড় বইছে, এই হচ্ছে উড, বন, আর হয়তো ছোট একটা পাহাড়। ঠিক আছে তো? এই যে পাহাড়, বেয়ার হিল মানে কি? যেখানে কোনো গাছ টাছ নেই, শূন্য পাহাড়কে বোঝায়। হ্যাঁ, এই তাহলে পাহাড়ে গিয়ে কি করছে? ঝড় বাধাপ্রাপ্ত হচ্ছে, আঘাত পাচ্ছে, তাছাড়া আর কোনো কিছু নেই। তো এইভাবে বলছে দেয়ার ইজ নো অবস্ট্যাকল বাট গ্রেগরিস উড অ্যান্ড ওয়ান বেয়ার হিল, হোয়ার বাই, যার দ্বারা, তাই তো, যার দ্বারা বা যার কাছে গিয়ে কি হচ্ছে? দ্য হেস্টেক অ্যান্ড রুপ লেভেলিং উইন্ড বাধাপ্রাপ্ত হচ্ছে। হেস্টেক অ্যান্ড রুপ লেভেলিং উইন্ড মানে কি?
যে বাতাসটা কি করে, যত হেস্টেক আছে খড় গোদা, মানে আগের যুগে কি করতো, মাঠে মানুষ খড়টর কি জড়ো করে রাখতো না ফসল কাটার পর, হ্যাঁ, ওগুলোকে হেস্টেক বলা হয়। এই যে দেখো হেস্টেক দেখতে পাচ্ছ, এই যে জি স্যার। এই হেস্টেক। আর হচ্ছে রুপ লেভেলিং, তাহলে এই যখন ঝড় হবে এগুলো কি এখানে থাকবে ঠিক মতো বলো তো, না সব উড়ে চলে যাবে? উড়ে উড়ে যাবে। যাবে। একদম লেভেল করে দিয়ে যাবে, মানে লেভেল মানে কি, উড়িয়ে নিয়ে সমান করে দিয়ে যাবে। তাহলে একদিকে হচ্ছে রুপ লেভেলিং আর একটা হচ্ছে হেস্টেক লেভেলিং। এই ঝড় বইছে, হ্যাঁ। তা দেখো আবার বলছে যে হোয়ার বাই দ্য হেস্টেক অ্যান্ড রুপ লেভেলিং উইন্ড ব্রেড অন দ্য আটলান্টিক, যে উইন্ডটা সৃষ্টি হয়েছে আটলান্টিক থেকে। দেখো আয়ারল্যান্ড কোথায় অবস্থিত, দেখো তো আয়ারল্যান্ডটা কি আটলান্টিক মহাসাগরের পাশে না? দেখো, তার জন্য আয়ারল্যান্ডের কথা এসেছে ম্যাপে যদি আমরা দেখি। এই যে দেখো, এই যে পুরো এই যে হচ্ছে আয়ারল্যান্ড, হ্যাঁ, এটা দ্বীপ। দেখো এটা হচ্ছে কি একটা দ্বীপ রাষ্ট্র এই যেখানে, আর এই হচ্ছে পুরো আটলান্টিক মহাসাগর। হ্যাঁ, তাহলে এখান থেকে যদি ঝড় ওঠে তাহলে আটলান্টিক কি ঠিক থাকবে বলো তো? এই মহাসাগরের মধ্যে কেমন লাগতেছে, ছোট্ট একটা না, দেখো যে কোনো সময় ডুবে যেতে পারে। আটলান্টিক মহাসাগর যদি একবার ফুসে ওঠে না, এসব জায়গা সব একদম তলিয়ে চলে যাবে। দেখো পুরো ম্যাপ দেখার মাধ্যমে যদি আমরা দেখি ভূমি কতটুকু, হ্যাঁ, চারিদিকে শুধু পানি পানি আর পানি, হ্যাঁ দেখো। আর এগুলো হচ্ছে বরফ, হ্যাঁ, এদিকে হচ্ছে অ্যান্টার্কটিকা, আর এদিকে হচ্ছে কি আর্কটিক, উত্তর আর্কটিক ওশেন। তো যাই হোক, তাই বলতেছে যে ঝড়টা আটলান্টিক থেকে জন্মলাভ করেছে, সেই রুপ লেভেলিং বা হেস্টেক লেভেলিং যে উইন্ড, সেটা গিয়ে শুধুমাত্র বাধাপ্রাপ্তি হচ্ছে এই গ্রেগরিস উড এবং একটা শূন্য বেয়ার হিলে। এর মাধ্যমে কী হতে পারে দেখো, ক্যান বি স্টেড, সে ঝড়টাকে শুধু থামানো যেতে পারে বা থামতে পারে শুধু এই জায়গায়, হ্যাঁ। তা বলছে দেয়ার ইজ নো অবস্টাকল ক্যান বি স্টেড, মানে এই দুটা ছাড়া আর যেন কোনো বাধা এই ঝড়ের নেই। অ্যান্ড ফর অ্যান আওয়ার আই হ্যাভ ওয়াকড অ্যান্ড প্রেইড, এবং 1 ঘন্টা ধরে আমি এরকম প্রার্থনা করছি আর হাঁটছি আর প্রার্থনা করছি মনে মনে, ঠিক আছে। বিকজ অফ দ্য গ্রেট গ্লুম, দেখো গ্রেট গ্লুম দ্যাট ইজ ইন মাই মাইন্ড, আমার মনের যে গ্লুম, আমার মনের যে ব্যথা কষ্ট, সেগুলো নিয়ে আমি প্রার্থনা করছি আর এরকমভাবে হাঁটছি। কত ঘন্টা ধরে প্রার্থনা করছি? 1 ঘন্টা। 1 ঘন্টা। ফর অ্যান আওয়ার, নাকি? তাই ইমেজাইটা কি বোঝা গেছে? তাহলে একই যেহেতু এখানে মনের অবস্থার সাথে কবিতার মনের ঝড়ের সাথে বাইরের একটা ঝড় ক্রিয়েট করে একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করেছেন। এখন এটা ওই সময় বাস্তব হতে পারে, অবাস্তবও হতে পারে, যে আসলে ঝড় হয়নি, তিনি নিজে লিখেছেন এরকম কিছু। তবে সব কিছু মিলে এটাই বোঝা গেল যে দেখো, আর টেরিবল ভায়োলেন্ট স্টর্ম ইজ রেজিং আউটসাইড, দিস হেইস্টেক অ্যান্ড রুপ লেভেলিং উইন্ড ব্লোয়িং ডিরেক্টলি ফ্রম দ্য আটলান্টিক ইজ অবস্ট্রাক্টেড বাই জাস্ট ওয়ান নেকেড হিল অ্যান্ড দ্য উডস অফ গ্রেগরিজ স্টেট, তাই তো? While my infant daughter sleeps in her cradle, well covered and protected from the onslaughts of the violent storm and raging outside. দেখো এখানে কিন্তু তার প্রোটেকশনের কথা বলা হয়েছে, হাফ হিট, তাই না, আন্ডার দিস ক্রেডেল হুড অ্যান্ড কাভার লিড মাই চাইল্ড স্লিপস, মানে বারের কোনো প্রভাব তাকে কিছু করতে পারছে না, কিন্তু এখন নাই পারছে না, কিন্তু দেখো পরবর্তী কী হবে, তাই না? তাই বলছে I have kept pacing up and down and praying for my daughter because there is a storm raging within my soul as well. My mind is full of foreboding for the future humanity, হ্যাঁ, হিউম্যানিটি। তাহলে মানুষের কি হবে ভবিষ্যতে, এগুলো নিয়ে আমার ভিতরে যে একটা আশঙ্কা কাজ করছে, হ্যাঁ, সেই আশঙ্কা এবং বাইরের ঝড় সব কিছু মিলে একটা খুবই খারাপ পরিস্থিতি তৈরি করেছে। কি কথা বুঝতে পেরেছো? দেখো, দ্য স্টর্ম হাউলিং সিম্বলাইজেস ডিস্ট্রাকশন, হ্যাঁ, মেনশন বাই দ্য পয়েট ইন হিজ দ্য সেকেন্ড কামিং নামে আরেকটা কবিতা আছে যেখানে তিনি এই কথাগুলো বলেছেন। এছাড়াও এখানে দেখো, দ্য উইন্ড ব্রেড ইন দ্য আটলান্টিক হ্যাজ নো অবস্টাকল এক্সেপ্ট দ্য স্টেট অফ লেডি গ্রেগরি, হ্যাঁ, রেফারিং টু দ্য পয়েটস প্যাট্রোনেস, দেখো অ্যান্ড দ্য বেয়ার হিল, তাহলে লেডি গ্রেগরিকে ছিল এই পয়েটের একজন প্যাট্রোনেস ছিলেন, যে দেখভাল করতেন। দ্য ডিরেক্ট ইম্প্যাক্ট অফ দ্য উইন্ড মিনিং দ্য ফোর্স অফ দ্য আউটসাইড ওয়ার্ল্ড স্পেশালি অন হিজ ডটার ওর ইজ দ্য পয়েন্ট, হ্যাঁ, এরকমভাবে ঝড়ের মতো, ঝড় যেমন রূপ, ঘরের ছাদ, তাই না, তারপর হচ্ছে হেস্টেক সব লেভেল করে নিয়ে যায়, তেমনি পৃথিবীর যে সকল গ্লুমি অ্যাটমসফেয়ার, কনফ্লিক্ট, এগুলো মানুষকে একদম লেভেল করে নিয়ে যায়, যেটা প্রথম বিশ্বযুদ্ধের প্রমাণ। বিকজ অফ দিস গ্রেট গ্লুম হি ওয়াকড অ্যান্ড প্রেইড ফর হিজ ডটার টু বি প্রোটেক্টেড ফ্রম দ্য ফিজিক্যাল স্টর্ম আউটসাইড অ্যান্ড দ্য পলিটিক্যাল স্টর্ম, দেখো এই যে অ্যান্ড দ্য পলিটিক্যাল স্টর্ম ব্রিউইং অ্যাক্রস আয়ারল্যান্ড, সব কিছু থেকে যেন রক্ষা পায়। কি কথা বুঝতে পেরেছ? জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা, তাই বুঝি দেখো, আই হ্যাভ ওয়াকড অ্যান্ড প্রেইড ফর দিস ইয়ং চাইল্ড অ্যান আওয়ার, তো আমি এই শিশুর জন্য প্রার্থনা করছি আর হাঁটছি 1 ঘন্টা ধরে।
অ্যান্ড হার্ড দ্য সি উইন্ড স্ক্রিম আপন দ্য টাওয়ার, এবং যে ঝড় বইছে সেই ঝড়ে যেন সি উইন্ড, হ্যাঁ মানে কি সমুদ্র থেকে উঠে আসা যে বাতাস, সেটা যেন টাওয়ারে, এই যে টাওয়ার আছে এই টাওয়ারে যেন আঘাত লেগে চিৎকারের মতো সাউন্ড তৈরি করতেছে। হ্যাঁ, টাওয়ার কি জিনিস? হোয়াট ইজ টাওয়ার? তার কবিতাও আছে টাওয়ার নিয়ে, বুঝতে পেরেছো? টাওয়ার নামে একটা কবিতাও আছে। টাওয়ার বলতে কী বোঝায় বলো তো? উঁচু বিল্ডিং, তাই তো? জি স্যার। হ্যাঁ, টল বিল্ডিং বা হচ্ছে কোনো স্ট্রাকচার যেটা মানে খুব উঁচু, এই যে এরকম এরকম এরকম, যার উপরে হয়তো কী করছে, বাতাস এসে আঘাত করতেছে, এবং এই যে বিভিন্ন ধরনের জানালা দরজা ফাটা থাকে, ওগুলো থেকে বাতাস ঢুকে এক ধরনের সাউন্ড তৈরি করে, যেটা বলা হচ্ছে, ঠিক আছে তো? এখানে যেন একটা সাউন্ড ক্রিয়েট করছে, এইটাকে বোঝানো হয়েছে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা দেখো, এই যে বিল্ডিংগুলো যদি ঝড় আঘাত লাগে তাহলে কেমন লাগে? তাহলে যেখানে ঝড়ে আঘাত লেগে স্ক্রিমিং, এক ধরনের চিৎকার হচ্ছে, যেন চিৎকার করতেছে। হ্যাঁ, অ্যান্ড আন্ডার দ্য আর্চেস অফ দ্য ব্রিজ, হ্যাঁ, এবং শুধু টল টাওয়ারে নয়, বরং যে আর্টস রয়েছে, আর্টস ব্রিজ বলতে কি কি বোঝায় বলো তো? আর্টস, দেখো আর্চেস অফ দ্য ব্রিজ, এই যে এরকম বাঁকা আঁকড়ে আর্টস বলা হয় এটাকে। হ্যাঁ, এই যে তাহলে ব্রিজে বাতাস লেগে এখানেও এক ধরনের সাউন্ড ক্রিয়েট হচ্ছে, কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। দেখো, arcs are carved, symmetrical structure, spanning and opening and typically supporting the weight of a bridge. তারপর হচ্ছে অ্যান্ড স্ক্রিম, যেন আন্ডার দ্য আর্চেস অ্যান্ড স্ক্রিম ইন দ্য এলমস অ্যাবভ দ্য ফ্লাডেড স্ট্রিম। হ্যাঁ, এই যে যে বিশাল খাল বা নদী, এখানে যে লম্বা লম্বা এলম ট্রি আছে, সেখানেও যেন ঝড়ে আঘাত লেগে এখানেও চিৎকার করতেছে, মানে বাতাসের সাউন্ড হচ্ছে। এবং পুরো চিৎকার শুনে আমার কাছে মনে হচ্ছে, হ্যাঁ, ইমাজিনিং ইন এক্সাইটেড রিভেরি, রিভেরি মানে কি কল্পনা, হ্যাঁ, মানে আমি যেন এক বিশ্বাস মানে কি বিশেষ একটা কল্পনায়, ইমাজিনেশনে আমি যেন শুনতে পাচ্ছি, কি শুনতে পাচ্ছি? দ্যাট দ্য ফিউচার ইয়ার্স হ্যাড কাম, মানে আমি যেটা শঙ্কিত, যে ভবিষ্যৎ নিয়ে আমি শঙ্কিত, সেটা যেন চলে এসেছে। ডান্সিং টু আ ফ্রেঞ্জিড ড্রাম, এই ফিউচার যেন কি করছে, সে ফ্রেঞ্জিড ড্রাম, বুঝো তো? এই যে আমরা ও টু দ্য ওয়েস্ট উইন্ড পড়েছিলাম না, যে ডিওনিসাসের, হ্যাঁ, ডিওনিসাসের যে ফলোয়াররা না, তারা যেমন কি করে, ড্রাম বাজিয়ে উন্মাদের মতো গান করে, ওরকম যেন উন্মাদের মতো ড্রাম বাজাতে বাজাতে ফিউচার ইয়ার যেন এসে পড়েছে। কি করতে আসছে? আউট অফ দ্য মার্ডারাস ইনোসেন্স অফ দ্য সি। দেখো, মার্ডারাস এবং ইনোসেন্স, ঠিক আছে? এইটুকু দিয়ে কি বোঝানো হচ্ছে? আমরা যদি একটু এআই আমাদের হেল্প করে তাহলে আমরা এটা দেখে আসি, না হলে তো নাই। করেছে হেল্প, তাকে বলছে প্রেয়ার ফর ওয়াটার, দিস লাইন ডেপিক্ট দ্য স্পিকার্স অ্যাংশাস ভিজন অফ দ্য ফিউচার। তিনি ফিউচার সম্বন্ধে একটা ভিজনাইজ করছেন। এনভিজনিং আ ওয়ার্ল্ড হোয়ার দ্য ফিউচার ইয়ার সিম্বলাইজড বাই আ ফ্রেঞ্জিড ড্রাম এমার্জ ফ্রম দ্য সি, আ প্লেস অফ বোথ ইনোসেন্স অ্যান্ড পটেনশিয়াল ডেঞ্জার। সি কি? সি হচ্ছে ইনোসেন্স, তাই না? কারণ সেখান থেকে ঝড় আসলে, ঝঞ্ঝা আসলে, সে যে আমাদের ক্ষতি হয় সে কি বুঝে বলো? হ্যাঁ, সমুদ্র কি বুঝে? না সমুদ্র তার নিজের মতো একটা প্রাকৃতিক এলিমেন্ট, তাই না? বাঘ যদি আমাদের হত্যা করে, সেটা তার ইনোসেন্স, সে তার হিংস্রতা নয়, এটা তার খাবার, এটা তার প্রতিরক্ষার ব্যাপার। হিংস্র তো মানুষ হয় নাকি? আমার মনে হয় হিংস্রতা মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী দেখায় না, ঠিক আছে? কারণ বাকিরা যে যা করে সেটা সেই তাই। যেটা ছাগল কোনোদিন মাংস খাইতে আসবে বলো? যদি ওর সামনে তুমি মাংস ফেলে রাখো, সে কি খাবে? না স্যার। সে ঘাস খাবে। আর বাঘের সামনে তুমি যত বন জঙ্গলই রেখে রেখে দাও, সে গাছ খাবে না মাংস খাবে? না, মাংস খাবে। তাহলে তার সেভাবেই সৃষ্টিকর্তা তাকে সৃষ্টি করেছে, এটা তো তার হিংস্রতা নয়। তাহলে আমরা কি বলো তো? তাহলে আমরা কি? বাঘ যদি হিংস্র হয় তাহলে আমরা কি? আমরা কি খাই না বলো? আমরা তো ঘুষও খাই নাকি? হ্যাঁ, সবই খাই। আমরাই সব থেকে বেশি হ্যাঁ, তাহলে আমরা সবই খাই। হ্যাঁ, দেখা যাচ্ছে গরুর মাংস খাইতে খাইতে বা ছাগলের বা মুরগির মাংস খাইতে খাইতে টিভি দেখতেছি আর ভাবতেছি, হায় রে, বাঘটা যেন হরিণটাকে ধরতে না পারে, না? কষ্ট হচ্ছে আমাদের যে এই বাঘটা মনে হয় হরিণকে ধরে ফেললো, এখনই খেয়ে ফেলবে। অথচ আমরা
খাইতে খাইতে ভাবতেছি, হ্যাঁ, মুরগির একটা রান নিয়ে এরকমভাবে দেখাচ্ছে আমরা কথা বলতেছি। তো এই ঠিক এই জায়গাগুলোতে এরকম। তো ইনোসেন্সটা আসলে কী জিনিস? ইনোসেন্সটা হচ্ছে যে মানে পাপ বোধ না থাকা, হ্যাঁ, এবং পটেনশিয়াল ডেঞ্জার বোধ না থাকা, যেটা আমরা সেকেন্ড ইয়ারে পড়বো, যখন উইলিয়াম ব্লেকের কবিতা পড়বো তখন দেখবো যে ইনোসেন্স বলতে আসলে কী বোঝানো হয়েছে, যে ক্ষতি করবে কেউ কিন্তু আমি বুঝবো না, বা আমার দ্বারা কারো ক্ষতি হতে পারে আমি বুঝছি না, মানে এটা সম্পর্কে আমার মানে ক্ষতির কোনো আশঙ্কা আমি বুঝবো না, হ্যাঁ। তারপর সি হচ্ছে এরকম এরকম একটা সি, যে সি হচ্ছে ইনোসেন্স অ্যান্ড পটেনশিয়াল ডেঞ্জার, হ্যাঁ, দেখো এখানে বলছে মার্ডারাস ইনোসেন্স, হ্যাঁ। তাহলে এখানে যদি আমরা একটু দেখি, এখানে একটা কথা আছে, murderous innocence of the sea। দেখো এখানে বলছে কি, ইট ইউজ টু ডেসক্রাইব দ্য সিমিং, দেখো সি সিমিংলি জেন্টাল ইয়েট পটেনশিয়াল ডিস্ট্রাকটিভ নেচার, সিমিংলি জেন্টাল বাট কী হচ্ছে, আমরা প্যারাডক্স পড়েছিলাম না, আমাদের ছিল লিটারি টার্মস প্যারাডক্স, জি স্যার। প্যারাডক্স ওই যে, হ্যাঁ, সুইট ইজ দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আমরা পড়েছিলাম না, একটা কথা দিয়ে এক্সাম্পল দিয়ে পড়েছিলাম, তাই না? প্যারাডক্স, যেখানে কি হবে কন্ট্রাডিক্টরি সেন্স থাকবে দুইটা, মার্ডারাস আবার ইনোসেন্স, তো এটা হচ্ছে সে প্যারাডক্স, যে ইনোসেন্স আবার মার্ডারাস হয় কেমন করে, বা মার্ডারাস কেমন করে ইনোসেন্স হয়, দুটো যে পুরো ভিন্নমুখী কথাবার্তা। এর মাধ্যমে যে আমরা হয়তো পটেনশিয়ালি ডেঞ্জারাস, কিন্তু আমরা হয়তো আপাতত বুঝছি না সে ডেঞ্জারাস কিনা, এরকম জিনিসটাকে বোঝাতে ব্যবহার করা হয়েছে। যেই যে বিশাল সমুদ্র, যেটা আমরা বললাম যে এই আয়ারল্যান্ড পুরো ডুবে চলে যাবে না, পুরো ভেসে যাবে যদি এই আটলান্টিক মহাসাগর একবার ফুঁসে ওঠে, তা ঠিক ওই জায়গাটাকেই নির্দেশ করতে আসলে ব্যবহার করা হয়েছে, হ্যাঁ। তাই বলছে দেখো ইমেজিনিং, বলছে আ প্লেস অফ বোথ ইনোসেন্স অ্যান্ড পটেনশিয়াল ডেঞ্জার, ইমাজিনিং অ্যান্ড এক্সাইটেড রিভেরি, এটুকু দেখো দ্য ফ্রেজ সেটস দ্য টোন ইন্ডিকেটিং দ্য স্পিকার ইজ ইন আ স্টেট অফ হাইটেন্ড ইমাজিনেশন, হ্যাঁ, অ্যান্টিসিপেশন, হাইটেন্ড ইমাজিনেশন মানে কি, ইমাজিনিং ইন রিভেরি মানে তিনি বাস্তবতায় নেই, পুরো কল্পনা জগতে যেন তিনি ভাসছেন, এবং এখানে এক ধরনের এক্সাইটমেন্ট অ্যান্ড অ্যাপ্রিহেনশন আছে, একসাথে উত্তেজনা, একদিকে হচ্ছে আশঙ্কা, এই দুটা মিলে বলছে এক্সাইটেড রেভেরি, পুরো বিষয়টাই হচ্ছে এখানে প্যারাডক্স, এক্সাইটেড অ্যান্ড রেভেরি। দ্যাট দ্য ফিউচার ইয়ার্স হ্যাড কাম, দ্য স্পিকার ইজ নট জাস্ট ইমাজিনিং দ্য ফিউচার বাট ইজ পিকচারিং ইট হ্যাজ অলরেডি আ প্রেজেন্ট, মানে তিনি যে ভাবছেন যে ধরনের ফিউচার আসবে, ভবিষ্যৎ খারাপ হবে, সেটা যেন অলরেডি চলে এসেছে। আ সেন্স অফ ইমিডিয়েসি অ্যান্ড ইনএভিটেবিলিটি, হ্যাঁ, ডান্সিং টু আ ফ্রেঞ্জিড ডাম, দ্য ফিউচার ইজ নট কাম, দেখো ফিউচারটা কি শান্ত না, প্রেডিক্টেবল এন্টিটি বাট আ কেওটিক ফ্রেঞ্জিড ফর্ম, যেমন করে যুদ্ধক্ষেত্রে আসার সময় কি ড্রাম বাজাতে বাজাতে আসে না, আগের দিনে যুদ্ধ হলে কি করা হতো, আগে ড্রাম বাজানো হতো নাকি, তারপরে বাঁশি বাজিয়ে সংকেত দেওয়া হতো যে যুদ্ধ শুরু হচ্ছে, তো এরকমভাবে এক ধরনের উন্মাদের মতো, ফ্রেঞ্জিড মানে কি উন্মাদ, হ্যাঁ, দেখো ফ্রেঞ্জিড, দেখো ওয়াইল্ডলি এক্সাইটেড অ্যান্ড আনকন্ট্রোলড, অনিয়ন্ত্রিত, উন্মাদ, হ্যাঁ, উন্মাদনার মতো করে, যেমন এই যে বাচ্চাটা নাচতেছে এইরকম করে। তাই বলতেছে এখানে যে chaotic and frenzied force symbolized by a drum beat that suggests a wild and uncontrolled energy out of the murderous innocence of the sea. This is a key phrase combining the paradox of murderous innocence to describe the sea, which is both a source of life and place of potential danger. The sea represents the world whereas both beauty and destruction can coexist, and the speaker fears this world will be the environment his daughter will have to navigate. তাহলে এখানে আলটিমেটলি তিনি কি করছেন, ভবিষ্যৎ সম্পর্কে। দ্য সেকেন্ড কামিং বলতে দেখো ইয়েটস রোড দিস পয়েম রাইট আফটার ওয়ার্ল্ড ওয়ার দ্য ফার্স্ট, আ গ্লোবাল ক্যাটাস্ট্রফি দ্যাট কিল মিলিয়ন্স অফ পিপল। সেকেন্ড কামিং অন্য একটা কবিতা, সেটা তোমরা হয়তো বা ফোর্থ ইয়ারে পাবা, ঠিক আছে। তাহলে কি বুঝতে পেরেছো যেখানে সেকেন্ড স্টেঞ্জাতে কি বলা হলো? দেখো তো এখানে কোনো আমরা পাচ্ছি, রাইম স্কিম পাচ্ছি কোন তেমন? না স্যার, হলো ফ্রি ভার্স। দেখো আওয়ার টাওয়ার, স্ট্রিম স্ট্রিম, তাই তো, রিভেরি আর সি, এর সাথে হচ্ছে কাম ড্রাম। তাহলে যদি ধরি তাহলে কী হবে, এ এ বি বি সি, তাই তো, ডি দেখো ডি ডি আর হচ্ছে কি সি, রিভেরি আর সি। কিন্তু এটা আসলে ওরকম রাইম স্কিমের মধ্যে পড়ে না, জোর করে যদি বলে তো এরকম করে তোমরা দিতে পারো, ঠিক আছে। তাহলে আলটিমেটলি প্যারাফ্রেজটা পড়লে কি দাঁড়াচ্ছে দেখো, দ্য শ্রিল সাউন্ড, শ্রিল মানে কি, যে তীক্ষ্ণ চিৎকার, স্ক্রিম অফ দ্য উইন্ড, সি উইন্ড আপন দ্য টাওয়ার অ্যান্ড বিলো দ্য আর্চেস অফ দ্য ব্রিজ,
which connect the castle with the main road, and in the elms above the flooded river is hard by me. I have been praying for my daughter, young daughter, for an hour, and I am disturbed by the shrill sound of the sea wind. My mind is haunted with fear. In the excitement and fear, I imagine that the future years have come out of the sea. কাছ থেকে দ্য মার্ডারাস ইনোসেন্স অফ দ্য সি, যেমন করে আগে দৈত্য উঠে আসতো, সমুদ্র থেকে বিশাল দৈত্য উঠে এসে ধ্বংস করতো, এই সমুদ্র থেকে যেন এরকম ঝড় যেন দৈত্যের মতো উঠে আসছে। এবং ডান্সিং টু দ্য ফ্রেঞ্জিড বিট অফ ড্রাম, দ্য শ্রিল নয়েজ অফ দ্য সি উইন্ড, সো লাইক অ্যান অ্যাফেকশনেট ফাদার আই প্রে ফর মাই ডটার। কথা বুঝতে পারছি? এখানে আমরা অনোমেটোপিয়া পাচ্ছি। দেখো স্ক্রিমিং, আমরা অনোমেটোপিয়া পড়েছিলাম না, যে ওয়ার্ড সাজেস্টেড দ্য সেন্স, তাই না? ওয়ার্ড ঝমঝম, তাদেরকে স্ক্রিম, ফ্লাডের স্ট্রিম, এগুলো দিয়ে কী বলছে আমাদের একটা সেন্স বলছে, যে সেন্সটা কেমন ইমেজারি আসতেছে আমাদের সামনে মাঝখানে একটা। ওকে, এবার হচ্ছে 3rd নম্বর মেন অংশ শুরু আর কি, মেয়ের জন্য কি প্রার্থনা সেটা শুরু। এবার দেখো বলছে মে শি বি গ্র্যান্টেড বিউটি, বলছে আমার মেয়ে সুন্দর হোক, বিউটি দিক, অ্যান্ড ইয়েট নট বিউটি, কিন্তু সেই বিউটি নয় টু মেক আ স্ট্রেঞ্জার্স আইজ ডিস্ট্রট, যে সৌন্দর্যে একজন অপরিচিত মানুষের চোখ ছানাবড়া হয়ে যাবে, মানে এত সুন্দর হবে যে মানে যে কোনো মানুষ তার উপরে ক্রাশ খেয়ে যাবে, নাকি? যেটা বাংলা কথা বা ইংলিশ কথা আর কি, সরি, যেটা আমরা এখন বলে থাকি। তার ডিস্ট্রট মানে কি একদম পুরো হতবাক হয়ে যাওয়া, মানে তাকে দেখে এমনিতেই তার প্রতি আকর্ষিত হয়ে পড়া, এরকম অর্থে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? তো শুধু তার বলছে স্ট্রেঞ্জার্স আই নয়, অর হার্স, অথবা তার নিজের চোখও, বিফোর আ লুকিং গ্লাস, কারণ লুকিং গ্লাস মানে কি আয়নাতে, আয়নার সামনে সে যখন যাবে সে যেন নিজের সৌন্দর্যেই নিজে হতবাক না হয়ে যায়, যেন ডিস্ট্র্যাক্টেড না হয়ে যায়, সততা সব কিছু হারিয়ে যেন সে অহংকারী না হয়ে পড়ে। তাহলে এরকম সৌন্দর্য আমার দরকার নেই। কারণ কি কবি অলরেডি এই সৌন্দর্যের প্রেমে পড়েছিলেন, নাকি? দিয়ে নিজেই হতবাক মানে অবাক হয়েছিলেন, ডিস্টার্ব হয়েছিলেন, ব্যথিত হয়েছিলেন, ব্যর্থ হয়েছিলেন, তাই না? কারণ একজন মেয়ে আর কয়জন মানে যদি সুন্দরী হয় তাহলে সবাই তো তার প্রেমে পড়ে যাবে, তাহলে কয়জনকেই বা সে সঙ্গ দিবে বা তাকে হ্যাঁ বলবে? তো সেই হিসাবে সব বাকিরা সবাই তাকে ঘৃণা করবে, তাই না? ঘৃণা করা মানে কি এই যে ডিস্ট্রট হয়ে যাওয়া, ডিস্টার্বড হওয়া, ব্যথিত হওয়া। অতএব এমন সৌন্দর্য আমার মেয়ের দরকার নেই যে সৌন্দর্য শুধু তার নিজেকে না অন্য কেউ ডিস্টার্ব করবে। কি কথা বুঝতে পেরেছ? কি প্রার্থনা চলছে? জি স্যার। হ্যাঁ, তাহলে কি প্রার্থনা করছে সেটা একটু খেয়াল রাখবা। ফর সাস, কারণ এমনটা হয়ে থাকে যে বিং মেড বিউটিফুল ওভারমাস, যারা একটু অতিমাত্রায় সুন্দর, কনসিডার বিউটি আর সাফিসিয়েন্ট এন্ড, তারা মনে করে সৌন্দর্য যেন সব কিছু, তারা মনে করে কি সৌন্দর্যই সাফিসিয়েন্ট, মানে আর পৃথিবীর কোনো কিছু দরকার নেই। তারা মানুষের আচার আচরণ ভালো মন্দ কিছুই ভাবে না, শুধু কি ভাবে হলো যে আমি সুন্দর, অহংকারী হয়ে ওঠে না, কাউকে পাত্তা দেয় না, কাউকে গুরুত্ব দেয় না। তাহলে দেখো এর মানে কি এক্সপ্রেস অ্যান্ড কনসার্ন দ্যাট এক্সেসিভ ফোকাস অন বিউটি ক্যান লিড টু আ সুপারফিশিয়াল মাইন্ডসেট, পটেন্সিয়ালি হিন্ডারিং জেনুইন কাইন্ডনেস অ্যান্ড ইন্টিমেসি। দেখো বিং মেড বিউটিফুল ওভারমাস, দিস ফ্রেজ সাজেস্ট কি দেখো হিজ ডটার মাইট বিকাম ফিক্সড অন আর অ্যাপিয়ারেন্স, সে তার সবসময় সৌন্দর্য নিয়ে ভাববে, পারহ্যাপস টু দ্য পয়েন্ট অফ ভ্যানিটি অ্যান্ড সেলফ অ্যাবজর্পশন, সে সময় অহংকারী হয়ে পড়বে, তাই না? এবং আত্মগ্লানিতে ভুগবে। দিস ইজ দ্য কোর অফ দ্য কনসার্ন, ইটস ফেয়ার্স দ্যাট সামওয়ান হু প্রায়োরিটাইজ বিউটি অ্যাবভ অল, যে সব কিছুর উপরে সৌন্দর্যকে গুরুত্ব দেয়, এলস মাইট বিকাম শ্যালো মাইন্ডেড, তার ডিপ নলেজ হয় না, ভ্যালুইং শুধু অ্যাপিয়ারেন্স ওভার ক্যারেক্টার অ্যান্ড কাইন্ডনেস। তাহলে ক্যারেক্টার বা কাইন্ডনেসের উপরে সে কাকে গুরুত্ব দেয়? তার বাহ্যিক সৌন্দর্যকে গুরুত্ব দেয়, সেটা নিয়েই সে ব্যস্ত থাকে, সেটা নিয়ে সে অহংকারী হয়ে পড়ে। অতএব দিস মাইন্ডসেটস ক্যান লিড টু আ লস অফ ন্যাচারাল কাইন্ডনেস অ্যান্ড দ্য ইনএবিলিটি টু ফর্ম মিনিংফুল কানেকশন, সেটা অবশ্য পরবর্তী লাইনগুলোতে বলা হবে। তো দেখো তাই বলছে সে কী করে, সে সৌন্দর্যকেই সব কিছু মনে করে কি করে, লুজ ন্যাচারাল কাইন্ডনেস, সে ন্যাচারাল যে কাইন্ডনেস হয় মানুষের মধ্যে সেটাকে হারায়, অ্যান্ড মে বি দ্য হার্ট রিভিলিং ইন্টিমেসি, এবং আন্তরিক যে সম্পর্ক হয় মানুষের সাথে সেটাও হয়তো বা হারায়, তাই না? দ্যাট চুজেস রাইট নেভার ফাইন্ড আ ফ্রেন্ড, যে হার্ট রিভিলিং ইন্টিমেসি মানুষকে হেল্প করে একজন সঠিক বন্ধু খুঁজতে, কিন্তু যখন সে এই বিউটিকেই সব কিছু মনে করবে তখন সে আসলে ভালো বন্ধু খুঁজে পাবে না। কথা বুঝতে পেরেছ? জি স্যার। দেখো যদি আমরা একটু
দেখো, এক্সপ্রেস আ ফেয়ার দ্যাট এক্সেসিভ বিউটি অর প্রিঅকুপেশন উইথ ইট ক্যান লিড টু আ লস অফ জেনুইন কাইন্ডনেস, ইন্টিমেসি অ্যান্ড দ্য অ্যাবিলিটি টু ফর্ম মিনিংফুল রিলেশনশিপ। হ্যাঁ, তাহলে লুজ ন্যাচারাল কাইন্ডনেস মানে কি বলছে, ইয়েটস ইজ কনসার্ন দ্যাট সামওয়ান হু ইজ ওভারলি ফোকাসড অন দেয়ার বিউটি মাইট বিকাম সেলফ অ্যাবজর্ব অ্যান্ড লুজ দেয়ার ন্যাচারাল এমপ্যাথি অ্যান্ড কম্প্যাশন ফর আদার্স। Heart revealing intimacy means he fears that such a person might also lose the ability to form deep, meaningful connections and genuine intimacy. That chooses right, never find a friend. মানে কি, he worries that this self-centeredness could lead to a lack of good judgment and ultimately the ability to find true friends or loving parents, মানে পার্টনার সে হয়তো বা পাবে না। অতএব আলটিমেটলি কি বলছে, yet is expressing a prayer for his daughter, hoping that she will be beautiful but not so beautiful that she becomes vain and loses sight of the importance of kindness and genuine connection, মানে জেনুইন রিলেশনশিপ বিটুইন মেন। তো এগুলো যেন সে না হারায়, এটাই হচ্ছে তার প্রার্থনা। কি বোঝা গেল থার্ড স্ট্যাঞ্জা? जी सर। जी सर। আচ্ছা, তাহলে একটু এগুলো পড়ে নিবা। আচ্ছা, তাহলে একটু দেখাই নিই, কারণ এখানে রেফারেন্স আছে। বলছে, আই প্রে দ্যাট মাই ডটার মে বি গ্রান্টেড বিউটি বাট নট সো মাচ অফ ইট দ্যাট ইট ডিস্টার্বস অ্যান্ড ডিস্ট্রাক্টস আদার্স। উইমেন হু আর বিউটিফুল বিগিন টু টেক ইট অ্যাজ অ্যান এন্ড ইন ইট সেলফ। তারা মনে করে এটাই মনে হয় জীবনের সব কিছু, সৌন্দর্যই সব কিছু। তারপর কি করে, সাস উইমেন ফরগেট দেয়ার ন্যাচারাল কাইন্ডনেস অ্যান্ড আর আনএবল টু রেসপন্ড টু দ্য অ্যাডভান্স অফ ইভেন দ্য সিনসিয়ার লাভ। দাস এটা কার কথা বলছে দেখো, তারা কিন্তু সিনসিয়ার লাভও ভুলে যায়, মানে বুঝতে পারে না। সে কি নিজের কথা বলছে না, এখানে একটা রেফারেন্স আছে না? দেখো, অ্যালিউশন বা রেফারেন্স পড়েছিলাম না আমরা লিটারেচার। जी सर। এটা হয়তো ডিরেক্টলি বলা নেই, কিন্তু ইনডিরেক্টলি কবিতার নিজের বিষয় বলছে, তাই না? হয়তো মডগনের বিষয় বলছে, সেটাই বলছে। দেখো, দাস দে আলটিমেটলি ফেল টু ফাইন্ড আ সুটেবল পার্টনার। দ্য রেফারেন্স অবভিয়াসলি ইজ টু মডগন হু ওয়াজ ভেরি বিউটিফুল অ্যান্ড হু হ্যাড রিজেক্টেড ইয়ার্স প্রপোজাল অফ ম্যারিজ টু ম্যারি ম্যাকব্রাইড আ ওর্ডলেস পার্সন। দেখো, তাহলে ম্যাকব্রাইড এক ওর্ডলেস পার্সন, তাই তো? ম্যাকব্রাইড একজন নেশাখোর মানুষ ছিল, বুঝতে পেরেছ? এবং শেষ পর্যন্ত তাদের বিবাহ টেকেনি। দেখো, আমরা যদি একটু দেখি, এই জন্য বলছে যে ন্যাচারাল কাইন্ডনেস তারা হারায়, তারা বুঝতে পারে না যে সঠিক ভালোবাসা বা সঠিক এই বিষয়গুলো কী। দেখো, এই যে হচ্ছে ম্যাকব্রাইড, এই যে was an Irish Republican and military leader. He was executed by the British government for his participation in the Easter Rising, দেখো 1916। দেখো, এই যে 90, এটা কিন্তু ডাব্লিউবিএসের একটা কবিতাও আছে, ইস্টার 1916, এই নিয়েও কিন্তু কবিতা আছে। দেখো, এই যে ম্যারিজ টু মডগান, ওয়েন ম্যাকব্রাইড বিকাম আ সিটিজেন অফ দ্য ট্রান্সফার তো ম্যাকব্রাইড হ্যাজ কমিটেড হাই ট্রিজন অ্যান্ড গিভিং এইড টু দ্য এনিমি। একটু ট্রিজনার ছিল, সে একটু খারাপ ছিল আর কি। আফটার দ্য ওয়ার হি ট্রাভেল টু প্যারিস ওয়ার মডগন লিভড। ইন 1903 হি ম্যারিড হার টু দ্য ডিসঅ্যাপ্রুভাল অফ ম্যানি ইনক্লুডিং ডাব্লিউবিএস হু কনসিডার হার, দেখো, হিজ মিউজ ইত্যাদি। তো যাক, এই নিয়ে বলছে, কি বলছে, এই লিখছে, হোয়াট পাবলিশ দ্যাট বোথ রিকল্ড অ্যান এক্সট্রিম কেস দ্যাট অলমোস্ট প্রিভেন্টেড দ্য ম্যারিজ। John McBride became engaged to Mordgon. Stephen McKinney made the remark that he thought that it was a tragedy that such a remarkable woman should get engaged to such a rolling stone, যার কোনো ভিত্তি নাই। The story was reversed and repeated to McBride, who challenged Stephen McCann to fight a duel. স্টিফেন মানে বিয়েটা আসলে করাতে চায়নি, হতে দিতে চায়নি, কিন্তু তারপর হয়ে গেল। বলছে, ম্যাকব্রাইড শুড ম্যারি সাচ আ পার্সন অ্যাজ, মানে মডগনের মতো একটা মেয়েকে বিয়ে করবে এমনটা অনেকে মেনে নিতে চায়নি। তো যাই হোক, দ্য ফলোয়িং ইয়ার দেয়ার সান সিন ম্যাকব্রাইড ওয়াজ বর্ন। ইটস রোড টু, দেখো, লেডি গ্রেগরি ইন জানুয়ারি। এই যে লেডি গ্রেগরির রেফারেন্স আসছে, তাই তো? তাহলে কি এটা কিন্তু এরকম একটা আসে কবিতাটাই, এটা কি অটোবায়োগ্রাফিক্যাল কবিতা কিনা, এর ভিতরে কী কী অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট আছে, তখন কিন্তু এই কথাগুলো নিয়ে আসতে হবে। কথা বুঝতে পেরেছ? जी सर। দেখো, এই যে এগুলো পড়াচ্ছি, কারণ এগুলো হচ্ছে কি অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট। আমরা একটু দেখি তো কোশ্চেনে কী ছিল। গ্রেগরির কথা আসছে, ম্যাকব্রাইডের কথা আসছে, ওর্ডলেস পার্সন, যে সত্যিকারের বন্ধু সে পাবে না, ইত্যাদি ইত্যাদি। তারপরে দেখি মডগনের কথা আসছে।
এই যে দেখো প্রথমেই এসেছে খুব প্রশ্নটা, যে রাইট অ্যান এসে অন দ্য ইম্পার্সোনাল এলিমেন্টস ইন WBS, দেখো ইয়েস পোয়েম উইথ রেফারেন্স টু আ প্রেয়ার ফর মাই ডটার, বা অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট ডু ইউ ফাইন্ড, এটা একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট। হ্যাঁ, আচ্ছা, এখানে দুটো প্রশ্ন বেশি থাকে। অ্যান্ড হোয়াট টাইপ অফ ভার্চু ডাজ ইয়েটস ডিজায়ার ফর হিজ ডটার ইন দ্য পোয়েম, এত এই, আর হোয়াট দ্য এলিমেন্টারি অ্যাট্রিবিউট দ্যাট ইয়েটস ডিজায়ার ফর হিজ ডটার। আচ্ছা, তো বুঝতে পেরেছো, তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, এই জন্য একটু দেখাই দিচ্ছি। দেখো জন ম্যাকব্রাইড, এবং শেষ পর্যন্ত কী হলো দেখো, জানুয়ারি 19 দ্য মডগান, এই দেখো সেপারেটেড। হ্যাঁ, তাহলে বিয়ে হলো কত, 1903 সালে নাকি, 1903 সালে বিয়ে হলো। হ্যাঁ, এবং অনেকেই বিয়েটা মেনে নিতে চায়নি, এবং শেষ পর্যন্ত কী হলো, ইয়ার্স রোড টু লেডি গ্রেগরি ইন 90, দেখো দ্য মান্থ ম্যাকব্রাইড অ্যান্ড মড সেপারেটেড, দ্যাট হি হ্যাড বিন টোল্ড ম্যাকব্রাইড হ্যাড মলেস্টেড হিজ স্টেপ ডটার, আবার দেখো স্টেপ ডটারকে মলেস্ট করেছে, এটা নেগেটিভ ইয়া। হ্যাঁ, ইসুয়েল্ড হু ওয়াজ 10 অ্যাট দ্য টাইম, যখন তার বয়স ছিল 10। দ্য ম্যারিজ হ্যাড অলরেডি ফেইল্ড বাট দ্য কাপল কুড নট অ্যাগ্রি অন কাস্টডি অফ সিন, মানে কাস্টডি এখন কে নিবে। মড ইনস্টিটিউটেড ডিভোর্স প্রসিডিং ইন প্যারিস, নো ডিভোর্স ওয়াজ গিভেন বাট ইন সেপারেশন এগ্রিমেন্ট, মড ওন কাস্টডি টু দ্য বেবি আনটিল এজ 12, মডগন পেল। দ্য ফাদার গট ভিজিটিং রাইটস, একমাত্র ভিজিটিং রাইট পেলো যে সে শুধু দেখতে আসতে পারবে মেয়েকে। ম্যাকব্রাইড রিটার্ন টু ডাবলিন অ্যান্ড নেভার স হিজ সান এগেইন। হ্যাঁ, এইভাবে। তো দেখো এদের বিয়ে কি ভালো ছিল, হলো না স্যার। আচ্ছা, তো যা বলছে, about 40 years after the marriage had ended, Maud herself attributed to the breakdown of the marriage to John's loneliness and drink problem in Paris during her frequent trips to Ireland with him. তাদের হাতে একটা ইয়া ছিল হয়তো। তো যাই হোক, এই হচ্ছে ম্যাকব্রাইড নিয়ে কথা। তাই বলছে এরকম, মানে যদি ওর্ডলেস পার্সনের মতো, নেভার ফাইন্ড আ ফ্রেন্ড, যে আসলে সত্যিকারের বন্ধুত্ব হওয়ার মতো যে মানুষ, সেটাকে আসলে পাওয়া সম্ভব হয় না তাদের জন্য, কারণ তারা বুঝে উঠতে পারে না কে সঠিক আর কে ভুল। আচ্ছা, এবার রেফারেন্স নিয়ে আসা হবে, তাই তো, যে এই যে যারা হচ্ছে বিউটিফুল হয়, তারা যে ট্রাবল তৈরি করে, তার কিছু উদাহরণ এবার দেওয়া হবে। হ্যাঁ, যেমন হেলেনের নাম শুনছি না আমরা ইউলিসিস পড়তে গিয়ে, জি স্যার, ইউলিসিস স্যার। দেখো সেই হেলেন। হ্যাঁ, হেলেন বিং চুজেন, হেলেনকে চুজ করেছিল কে, মেনেলাস নাকি, তার বিয়ে হলো কার সাথে, মেনেলাসের সাথে না। জি স্যার। হ্যাঁ, এবং দেখো ফাউন্ড লাইফ ফ্ল্যাট অ্যান্ড ডাল, সেই তার জীবনটা হয়ে গেল কি ফ্ল্যাট অ্যান্ড ডাল। অ্যান্ড লেটার হ্যাড মাস ট্রাভেল ফ্রম আ ফুল, দেখো ফুল মানে কি, ওই যে প্যারিস, যে তাকে নিয়ে পালিয়েছিল, আমরা গল্পটা বলেছিলাম তো নাকি ইউলিসিসে। জি স্যার। হ্যাঁ, যে সুন্দরী দেবীকে সে ঘুষ পেয়ে সে যে পাইলো, শেষ পর্যন্ত কী হলো, হেলেনের সাথে তার সম্পর্ক করে দিল। দেখো এটা কি বলছে, দিস লাইন হেলেন বিং চুজেন, এটা মানে হচ্ছে হ্যাড মাস লেটার ফ্রম আ ফুল, মিনস দ্যাট হেলেন অফ ট্রয় ডেসপাইট হার বিউটি অ্যান্ড বিং সট আফটার ফাউন্ড হার লাইফ মোনোটোনাস। দেখো বিং চুজেন, হ্যাঁ, সবাই তাকে চুজ করছে, কিন্তু সত্যিকার অর্থে যার কাছে গেলে তার লাইফটা ভালো থাকতো, তার লাইফটা কিন্তু ভালো থাকলো না। সুন্দরী হওয়ার কারণে দেখা যাচ্ছে সবাই এসে তাকে পেতে চাচ্ছে, কিন্তু সে এমন একজনকে পাইলো যার বয়স তার থেকে বেশি, এবং আলটিমেটলি সে ছিল ব্যস্ত মানুষ, ঠিক আছে তো, সে ছিল একজন যোদ্ধা, একটা দেশের, তাই তো, রাজা, তাহলে সে তো সবসময় ব্যস্ত, অতএব তার জীবনটা হয়ে গেল ফ্ল্যাট অ্যান্ড ডাল। শেষ পর্যন্ত সে একজন ফুলের সাথে পালিয়ে গেল। হ্যাঁ, দেখো অ্যান্ড লেটার হ্যাড মাস ট্রাভেল ফ্রম আ ফুল, তাই বলছে দেখো ইট মিনস দ্যাট হেলেন অফ ট্রয় ডেসপাইট বি হ্যাভিং হিজ বিউটি অ্যান্ড বিং সট আফটার ফাউন্ড হার লাইফ মোনোটোনাস অ্যান্ড লেটার ফেসড হার্ডশিপ ডিউ টু হার লাভার প্যারিস ফুলিশ অ্যাকশনস। হ্যাঁ, এইটা। তারপর দেখো হেলেন বিং চুজেন, দিস রেফার্স টু দ্য হেলেন অফ ট্রয় হুজ বিউটি ওয়াজ সো রিনাউন্ড দ্যাট শি ওয়াজ কনসিডার্ড দ্য ফেস দ্যাট লঞ্চড 1,000 শিপ অ্যান্ড ওয়াজ দ্য কজ অফ ট্রোজান ওয়ার। Found life flat and dull. Despite being admired and sought after, Helen found her life lacking in excitement and interest, and later had much trouble from a fool. This refers to the fact that Helen's abduction by Paris, a prince of Troy, and the subsequent war that followed lead to a great suffering and destruction for both the Greeks and Trojans. Paris in this poem is described as a fool because his actions, driven by his infatuation with Helen, caused immense chaos and loss of life. অর্থাৎ এই কবিতায় তিনি কেন ইউজ করলেন যে বিউটি ইজ নট এনাফ, তাই না? ইয়েট ইউজেস দিস এক্সাম্পল অফ হেলেন টু ইলাস্ট্রেট হিজ পয়েন্ট দ্যাট বিউটি অ্যালোন ইজ নট এনাফ
for fulfilling a life, and that a person's character and choices can lead to both joy and sorrow regardless of their outward appearance. কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তারপরে কি বলছে, while that great queen, দেখো এখানে তাহলে কয়েকটা রেফারেন্স আনা হবে। প্রথমে আনলো হেলেনের, এবার নিয়ে আসা হয়েছে গ্রেট কুইন দ্যাট রোজ আউট অফ দ্য স্প্রে। দেখো গ্রেট কুইন দ্যাট রোজ আউট অফ দ্য স্প্রে বিং ফাদারলেস কুড হ্যাভ হার ওয়ে, হ্যাঁ, ইয়েট চুজ আ ব্যান্ডি লেগ স্মিথ ফর ম্যান। তাহলে দেখো গ্রেট কুইন কাকে বোঝাচ্ছে, দেখো আমরা একটু দেখে আসি। হ্যাঁ, গডেস অফ বিউটি। হ্যাঁ, এখানেও একটা মিথোলজিক্যাল রেফারেন্স আছে। দেখো এই যে অ্যাফ্রোডাইটি, হ্যাঁ, বিউটিফুল ফিগার, এটাও কি রেফারেন্স পেয়েছিলাম আমরা অ্যাফ্রোডাইটি, গডেস অফ বিউটি এ লাভ, যে হেলেনকে পাইয়ে দিল, ঠিক আছে, তো তার কথা বলা হয়েছে। তাই বলছে দেখো দেখো বলছে দ্যাট ইভেন আ পাওয়ারফুল অ্যান্ড বিউটিফুল ফিগার লাইক অ্যাফ্রোডাইটি দ্য গ্রেট কুইন দ্যাট রোজ আউট অফ দ্য স্প্রে, আউট অফ দ্য স্প্রে মানে তার জন্ম হয়েছিল মানে এই জাগতিকভাবে না, স্প্রে থেকে তার জন্ম, এই সমুদ্রের যে ফেনা আছে ফেনা থেকে নাকি তার জন্ম হয়েছে, ঠিক আছে। তাহলে তার কি বাবা থাকবে বলো? না স্যার। হ্যাঁ, বাবা না থাকাকে বলা হচ্ছে কি ইনডিসিপ্লিন হওয়া, মানে বাবা ছেলে মেয়েদেরকে কি করে ডিসিপ্লিন বানায়। তাই কবি সেটাও এখানে উল্লেখ করেছেন, হ্যাঁ, যে কোনো বাবা না থাকার কারণে। দেখো আমরা যদি এখানে একটু পড়ি, বলছে দিস রেফার্স টু অ্যাফ্রোডাইটি দ্য গ্রেট গ্রিক গডেস অফ লাভ অ্যান্ড বিউটি হু অ্যাকর্ডিং টু মিথ এমার্স ফুলি ফর্মড ফ্রম দ্য সি ফোম থেকে তার জন্ম। বিং ফাদারলেস কুড হ্যাভ আর ওয়ে, অতএব তার বাবা না থাকার কারণে সে তার নিজের মতো চলতে পারতো। হ্যাঁ, বলছে অ্যাজ আ ডেইটি বোর্ন উইদাউট আ ফাদার অ্যাফ্রোডাইটি ওয়াজ ফ্রি টু মেক হার ওন চয়েস, নিজের মতো করে যা খুশি তাই করতো, আনবাউন্ডেড বাই ট্রেডিশনাল প্যাট্রিয়ার্কাল স্ট্রাকচার। ইয়েট চুজ আ ব্যান্ডিলেগড স্মিথ ফর ম্যান, এবং শেষ পর্যন্ত সে হেফাস্টাস নামে এক ব্যান্ডিলেগড মানুষের সাথে তার বিয়ে হলো। ব্যান্ডিলেগড কেমন দেখো, ব্যান্ডিলেগ ম্যান দিই, এই যে এরকম, ঠিক আছে, তো দেখতে পাইছো পা একটু বাঁকা, এই যে এরকম এরকম একদম স্মিথ বা হচ্ছে ওই স্বর্গের এক কামার, ব্যাপারটা এরকম। হ্যাঁ, ব্যান্ডিলেগ ম্যান, কি বুঝতে পারছো? জি স্যার। বলছে ডেসপাইট হার পাওয়ার অ্যান্ড বিউটি অ্যাফ্রোডাইটি চুজ হেফাস্টাস দ্য লেম ব্ল্যাকস্মিথ অ্যাজ হার হাজব্যান্ড। দিস চয়েস চ্যালেঞ্জ দ্য আইডিয়া দ্যাট বিউটি অ্যান্ড পাওয়ার ডিকটেট হু সামওয়ান শুড ম্যারি। হ্যাঁ, বিউটি এবং পাওয়ার মানুষকে কী করে, আসলে বাধা সৃষ্টি করে। ইমপ্লাইং দ্যাট ট্রু লাভ অ্যান্ড হ্যাপিনেস ক্যান বি ফাউন্ড ইন আনএক্সপেক্টেড প্লেসেস। অতএব ওভারঅল মিনিংটা কি, দ্য ইয়েটস ইউজেস দিস এক্সাম্পল অ্যাফ্রোডাইটি টু ইলাস্ট্রেট হিজ প্রেয়ার ফর হিজ ডটার, হোপিং দ্যাট শি উইল নট বি ডিফাইন্ড বাই বিউটি বাই সোশ্যাল এক্সপেকটেশন বাট রাদার বাই হার ক্যারেক্টার অ্যান্ড ইনার স্ট্রেংথ, মানে তার ক্যারেক্টার এবং ইনার স্ট্রেংথ দরকার, এটাই। অতএব ইয়েটস অলসো ইউজেস হেলেন অফ ট্রয় অ্যাজ অ্যান এক্সাম্পল অফ বিউটিফুল উইমেন হু হ্যাড আ ডিফিকাল্ট লাইফ। তার মানে কি এখানে তাহলে দুইটা বিষয়কে দেখানো, তাই তো, একজন হচ্ছে হেলেন আর একজন হলো অ্যাফ্রোডাইটি। এই দুইজনকে দেখিয়ে বলা হলো যে ওভার মাস বিউটি ইজ নট এনাফ, তাই তো। যদি তার ওভার মাস বিউটিফুল হয় তাহলে ঘটনাটা কি ঘটে, যে তারা সঠিক মানুষ খুঁজে পায় না শেষ পর্যন্ত। ইট ইজ সার্টেন দ্যাট, অতএব এটুকু নিশ্চিত, তাহলে এই দুটা উদাহরণ দিয়ে কবি প্রমাণ করলেন যে ফাইন উইমেন ইট আ ক্রেজি সালাদ উইথ দেয়ার মিট, হোয়ার বাই দ্য হর্ন অফ প্লেন্টি ইজ আনডান। এখানেও দেখো কয়েকটা রেফারেন্স আছে, আমরা একটু রেফারেন্সগুলো দেখে আসি। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো, ফাইন উইমেন মানে কাদের বোঝানো হচ্ছে, বিউটিফুল উইমেনদেরকে, তাই তো। হ্যাঁ, তাহলে ফাইন উইমেনরা সালাদ খায়। এখানে সালাদ বলতে আসলে সিম্বল করা হয়েছে। দেখো এখানে প্রথমত যে পুরো লাইনটার কি বলছে, যে ডেসপাইট দেয়ার বিউটি অ্যান্ড পটেনশিয়াল, দেখো রিপ্রেজেন্টেড বাই দ্য হর্ন অফ প্লেন্টি, এই হর্ন অফ প্লেন্টি আসলে তাদেরকে বোঝানো হচ্ছে কি, তাদের এই বিউটিফুলটাকে। দেখো হর্ন অফ প্লেন্টির একটা রেফারেন্স আছে, আমরা সেটা একটু দেখে নিই। দেখো হর্ন অফ প্লেন্টির আগে একটা উদাহরণ দেখি, ইমেজ দেখি। এটা হচ্ছে কি হর্ন অফ প্লেন্টি, মানে এটা হচ্ছে কি ছাগলের হর্নের মতো না, দেখো তো সিংহের মতো না এইটা? জি স্যার। ছাগল বা ইয়ার দেখো সিংহের মতো, এই যেগুলো সিংহের মতো। হ্যাঁ, তো এখানে একটা গল্প আছে আর কি। আচ্ছা আমরা একটু দেখি এখানে যদি পাইতাম, সরি লিখলাম কেন,
দেখো এই জায়গায় হর্ন অফ প্লেন্টিটা কেন এসেছে, বলছে দেখো কর্নুকোপিয়া এর মানে হলো হর্ন অফ প্লেন্টি, যেটা গ্রিক ওয়ার্ড। তাহলে কর্নুকোপিয়া যেটা বলছে হর্ন অফ প্লেন্টি, এটা হচ্ছে গ্রিক মিথোলজিতে ব্যবহৃত একটা ফ্রেজ, স্পেশালি দ্য স্টোরি অফ আ বেবি জিউস, যে হচ্ছে জিউস হচ্ছে কে, এই অলিম্পাস দেবতাদের মধ্যে কি প্রধান, তাই না? তার কি হয়েছে দেখো, হোয়াইল হিডেন ফ্রম হিজ ফাদার ওয়াজ নার্স বাই দ্য গোট অ্যামালথিয়া। মানে একটা ভবিষ্যৎবাণী করা হয়েছিল এই জিউস সম্পর্কে। জিউস যখন জন্ম হয় তখন বেবি অবস্থায় তার একটা ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে এই জিউস নাকি তার বাবাকে কি করবে, হত্যা করবে, তাই তো, দিয়ে রাজ্য দখল করবে। এই জন্য কী করা হয়েছিল, জিউসকে লুকিয়ে রাখা হয়েছিল যাতে জিউসকে তার বাবা হত্যা না করে, বুঝতে পেরেছ? তাই বলছে ওয়াজ নার্স বাই দ্য গোট, এই অ্যামালথিয়া নামে এক ছাগল তাকে লালন পালন করতো, ছাগল আর কি। অ্যাক্সিডেন্টালি ব্রোক অফ ওয়ান অফ আর হর্নস, কিন্তু দুর্ঘটনাক্রমে এই ছাগলের একটা শিং ভেঙে যায়। হুইচ দেন বিকাম ইমবিউড উইথ দ্য পাওয়ার টু প্রোভাইড আনএন্ডিং নারিশমেন্ট, এবং তখন থেকে নাকি ওই শিংটা ভেঙে যাওয়ার পর থেকে নাকি ওই শিং থেকে প্রচুর পরিমাণে খাবার বার হতো, যে খাবার এই জিউস বেবিটা খেয়ে বেঁচে থাকলো। বুঝতে পারছো, মানে যত আজগুবি গল্প, হ্যাঁ আজগুবি কিনা, হ্যাঁ এরকমটা হয় কখনো? জি স্যার। হ্যাঁ। না বলছে, স্যার। দেখো মানে যে সকল বিশ্বাসগুলোর কোনো ভিত্তি নেই তাকে তো কোনো না কোনোভাবে জড়াতে পেঁচাতে হবে, এরকম আর কি বিষয়। দেখো ইন গ্রিক মিথোলজি বেবি জিউস ওয়াজ হিডেন অন দ্য আইল্যান্ড অফ ক্রিট বাই হিজ মাদার রেহা টু প্রোটেক্ট হিম ফ্রম হিজ ফাদার, দেখো ক্রোনাস, হু ওয়াজ নন ফর সোয়ালোয়িং হিজ চিলড্রেন, তাই তো। দ্য নার্চারিং গোট জিউস ওয়াজ রেইজড, দেখো তাহলে বাবা নাকি সন্তানকে মেরে ফেলবে, মানে গিলিয়ে নিবে আর কি, এরকম আর কি একটা ভবিষ্যৎবাণী। জিউস ওয়াজ রেইজড অ্যান্ড কেয়ার ফর বাই আ গোট নেমড অ্যামালথিয়া, অর সামটাইমস আ নিম নেম অ্যামালথিয়া হু ওন্ড দ্য গোট। The broken horn, Zeus in his youthful playfulness accidentally broke off one of Amalthea's horn. এবং কি হলো, জিউস ইন গ্র্যাটিটিউড ফর অ্যামালথিয়াস কেয়ার endowed the broken horn with the ability to provide an endless supply of food and drink, thus transforming it into the horn of plenty. তখন থেকে হয়ে গেল কি হর্ন অফ প্লেন্টি। সুতরাং some version of the story says that Amalthea herself filled the horn with fresh herbs and fruits and gave it to Zeus as a gift, while other versions say that Zeus gave the horn to the nymph daughter of the, মানে একটা বিভিন্ন ভার্সন আছে। তো ভার্সন যা বলে বলুক, আমরা এটুকু বুঝলাম হর্ন অফ প্লেন্টি মানে কি, মানে খাবারের একটা উৎস, তাই তো, বা অ্যাবান্ডেন্সের একটা উৎস। অতএব আলটিমেটলি দ্য কনভোকিয়া বিকাম আ সিম্বল অফ অ্যাবান্ডেন্স, হারভেস্ট অ্যান্ড প্রসপারিটি অ্যান্ড ইজ নাও কমন সিম্বল অ্যাসোসিয়েটেড উইথ দ্য থ্যাঙ্কস গিভিং ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। তাহলে হর্ন অফ প্লেন্টি একটা থ্যাঙ্কস গিভিং প্রোগ্রাম হিসাবে আসে, এরকম একটা হর্ন বানাই কোনো ইয়া দিয়ে, দেখো বাঁশের বেত টেত দিয়ে বানায়, এখানে ফলমূল দিয়ে গিফট করে মানুষজন। এটা মোটামুটি প্যাগানিজম থেকে আসা একটা মিথোলজিক্যাল ব্যাপার, হ্যাঁ এটা একটা। তাহলে সেই বলতেছে যে এখানেও সেই কথাটাই নিয়ে আসা হলো। তাহলে হর্ন অফ প্লেন্টি কি সিম্বলাইজ করে, বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, তো এগুলো কিন্তু ওই যে ব্রিফ কোশ্চেন হিসাবে আসবে, তাই আমি কিন্তু এগুলোকে সব ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি, একটু তোমরা ধৈর্য ধরে থেকো, যেন মনে না হয় যে এদিক ওদিক কী পড়াতে চানে। হ্যাঁ, এগুলোকে ক্লিয়ার করতে হবে। তা বলছে দিস লাইন ইউজেস দ্য মেটাফোর, দেখো মেটাফোর অফ ক্রেজি সালাদ, এই ক্রেজি সালাদ আর আরেকটা মেটাফোর, এটা দিয়ে কি নির্দেশ করে, আ ব্যাড অ্যান্ড আনসুটেবল পার্টনার। মানে ক্রেজি সালাদ খায় মানে হচ্ছে মানে কি বলবো, অসম পার্টনার পায়, যে মিলে না। কন্ট্রাস্টিং উইথ দ্য মিট উইথ সিম্বলাইজেস দ্য উইমেন্স সাবস্টেন্সিয়াল কোয়ালিটিস অ্যান্ড পটেনশিয়াল। হ্যাঁ, মিট হচ্ছে কি তাদের কোয়ালিটি, যেটা হর্ন অফ প্লেন্টির মাধ্যমে তারা পেয়েছিল, কিন্তু তারা ওভারমোস্ট মানে কি দেখো কোয়ালিটি আর বিউটি কি দুটো আলাদা জিনিস। তাহলে বিউটিটা হচ্ছে মনে করো তার অ্যাপিয়ারেন্স, ঠিক আছে তো, আর এইখানে কোয়ালিটি বলতে বা হচ্ছে এই যে মিট বলতে বোঝানো হয়েছে তাদের নিজস্ব যে গুণগুলো, ভার্চুগুলো। তাহলে ভার্চুগুলোর সাথে তারা ক্রেজি সালাদ খায়, মানে কি ব্যাড এবং আনসুটেবল পার্টনারের সাথে মিশে কি হয়, তাদের যে কোয়ালিটির সাথে না মিলে না, আলটিমেটলি তারা একটা খারাপ জীবনযাপন করে। এভাবে কি হয়, হর্ন অফ প্লেন্টি যেটা পেয়েছিল তাদেরকে দেওয়া হয়েছিল, তাই তো, তাদের সৌন্দর্য দেওয়া, মানে সৌন্দর্য ছাড়াও তাদের যে আরও বেশি মানে কোয়ালিটিফুল করা হয়েছিল, সেই কোয়ালিটিগুলো কাজ করে না। তারপর দেখো হর্ন অফ প্লেন্টি ইজ আ সিম্বল অফ অ্যাবান্ডেন্স অ্যান্ড প্রসপারিটি রিপ্রেজেন্টিং দ্য উইমেন্স ইনহেরেন্ট বিউটি, দেখো অ্যান্ড গিফটস। তাহলে তাদের যে ইনহেরেন্ট বিউটি আছে, শুধু আউটওয়ার্ড বিউটি না, এবং তাদের যে কোয়ালিটি আছে, তাই না, সেই কোয়ালিটিগুলো তারা কী করে ফেলে, নষ্ট করে ফেলে। অ্যান্ড বাই মেকিং আ পোর চয়েস দ্য উইমেন ইজ সিন অ্যাজ আনডুইং অর ওয়েস্টিং দেয়ার দিস ব্লেসিং, তাই না, তারা কী করে এই হর্ন অফ প্লেন্টিকে নষ্ট করে, তাদের এই বিউটিগুলোকে, ব্লেসিংগুলোকে তারা নষ্ট করে ফেলে। কিসের কারণে? কারণ তারা ওভার মাস বিউটিফুল অ্যান্ড দে ক্যান আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, তারপর দেখো ইট ইজ এক্সপ্রেসিং আ কনসার্ন দ্যাট সাম উইমেন ডেসপাইট দেয়ার বিউটি অ্যান্ড পটেনশিয়াল মেক পোর চয়েসেস ইন রিলেশনশিপ আলটিমেটলি লিডিং টু আ লস অফ দেয়ার পটেনশিয়াল অ্যান্ড হ্যাপিনেস। তার মানে আলটিমেটলি কী দাঁড়ালো,
যে বিউটিফুল উইমেন দে কুড নট হ্যাভ প্রপার লাইফ পার্টনার। কি বুঝতে পেরেছো সবাই? জি স্যার। হ্যাঁ, এখানে ঠিক সেরকম একটা উদাহরণ দেওয়া হয়েছে। দেখো, হেলেন দ্য ডটার অফ জিউস অ্যান্ড লেডা ওয়াজ আ বিউটিফুল উইমেন, সি এলোপড উইথ প্রিন্স প্যারিস অফ ট্রয়, দ্য আউটকাম অফ হুইচ ওয়াজ দ্য ডিস্ট্রাকশন অফ ট্রয়। অন্যদিকে অ্যাফ্রোডাইটি ভেনাস টু হু রোজ আউট অফ স্প্রে ম্যারিড হেফাস্টাস দ্য লেম আয়রন স্মিথ অফ দ্য গডস আনওয়াইজলি অ্যান্ড বিট্রেড হিম লেটার। ইন দ্য সেম ম্যানার মডগন টু হ্যাড, দেখো এখানে আবার পার্সোনাল এলিমেন্ট নিয়ে আসা হয়েছে, তাই তো? মডগনও কী করেছিল? ম্যারিড ভেরি ফুলিশলি ওর্ডলেস পার্সন অ্যাজ ম্যাকব্রাইড অ্যান্ড ওয়াজ নট হ্যাপি উইথ হিম। শেষে তো ডিভোর্স হলো, তাই না? আমরা দেখলাম 2 বছর পরেই। ইট সিমস দ্যাট সার্টেন উইমেন, মানে এটা নিশ্চিত যে বিউটিফুল উইমেন ইট সামথিং স্পেশাল হুইচ মেক্স দেম প্রাউড অ্যান্ড ফুলিশ অ্যান্ড মিজারেবল, দাস বিকামিং দ্য কজ অফ দেয়ার আনডুইং। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি একটু 1 মিনিট আসছি, ঠিক আছে? আচ্ছা, সবাই লাইনে আছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা পড়লাম হচ্ছে 4 স্টেঞ্জা পর্যন্ত, তাই তো? কয়টা স্টেঞ্জা আছে টোটাল এখানে? 10টা। আচ্ছা, তাহলে তাহলে আমরা যতটুকু পড়লাম এই পর্যন্ত আজকে থাক, ঠিক আছে? কারণ পরবর্তী তথ্যটা আবার চেঞ্জ। ওকে, তারপরে আমরা 5 থেকে আগামী দিন পড়ব যে আসলে আমি তাহলে কি চাই আলটিমেটলি। তাহলে আমি যে সিদ্ধান্তটা পাইলাম যে সার্টেন বলছে না, ইট ইজ সার্টেন দ্যাট হ্যাঁ ফাইন উইমেন ইট আ ক্রেজি সালাদ উইথ দেয়ার মিট হোয়ার বাই দ্য হর্ন অফ প্লেন্টি ইজ আন্ডান। এখানে সিম্বল রয়েছে কয়েকটা, দেখো। একটা হচ্ছে ক্রেজি সালাদ। ক্রেজি সালাদ দিয়ে কি বলতেছে? ওই যে অসম, যে মানে ম্যারিড লাইফ বা হচ্ছে লাভার, এদেরকে বোঝানো হচ্ছে, ঠিক আছে তো? আর মিট মানে হচ্ছে তাদের কোয়ালিটি। তাহলে এখানে সিম্বল আছে মোটামুটি একটা। মিট হচ্ছে তাদের যে কোয়ালিটি, তাই না? কোয়ালিটির সাথে তারা এমন একটা সালাদ পায়, মানে তাদের বিউটিফুল মেন্টালিটি এবং তাদের ইনার বিউটি, এই দুটাকে বোঝানো হচ্ছে। এবং তার মাধ্যমে কি হয়? দ্য হর্ন অফ প্লেন্টিকে তারা আনডান করে ফেলে, মানে নষ্ট করে ফেলে, ডিস্ট্রয় করে ফেলে। হর্ন অফ প্লেন্টি মানে যে যে কোয়ালিটি থাকলে পারে তাদের হয়তো অনেক ডেভেলপড হতো, শান্তি পেত, সুখে থাকতো, তাই তো? সেই সোর্সটাকে তারা নষ্ট করে ফেলে। সোর্সটা কোনটা? ওই যে যে ভালো ফ্রেন্ড, হ্যাঁ, ওয়াইজ মেন, সেই জায়গাটা হচ্ছে তারা পায় না, তাই না? এই হর্ন অফ প্লেন্টি থেকে হয়তো বা সেটা আসতে পারতো, কিন্তু সেটা আর আসে না। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু অনেক পার্সোনাল এলিমেন্ট আছে, তোমরা একটু ভালো করে আবার একটু পড়ে নিবা, অ্যানালাইসিস পর্যন্ত তোমরা একটু দেখবা, আর তোমাদের যে প্যারাফ্রেজ বা বইটইগুলো আছে সেখানে একটু খেয়াল করবা। হ্যাঁ, তাহলে আগামীকাল তো ক্লাস আছে নাকি আমাদের? হ্যাঁ, আগামীকালকে আমরা পড়বো 5th স্টেঞ্জা থেকে। স্যার আচ্ছা, এমনি আর কার কোনো কথা আছে? স্যার শোনা হ্যাঁ। যাচ্ছে? হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। স্যার আমি এক কথা জিজ্ঞেস করতে চাইছিলাম। বলো, বুঝি নাই তোমার কথা, একটু জোরে বলো, শোনা যাচ্ছে না তাছাড়া। স্যার বলতে চাইছিলাম যে আমরা যে কবিতাগুলো পড়তেছি না, এগুলোর প্রশ্নগুলোও কি সাথে সাথে পড়ে ফেলবো? কোটেশন? মানে প্রশ্নগুলা ব্রিফ কোশ্চেন অথবা শর্ট কোশ্চেন যেগুলো আছে। ওগুলো তো আমি দিব। তুমি কবে যুক্ত হয়েছো? স্যার এই আমি 2টা ক্লাস করছি, হ্যাঁ, 2-3টা। আমি কোশ্চেন আনসার আমি দিয়ে দিব, সেগুলো পড়বা। এখনো পড়তে বলিনি। আর যেগুলোর কোশ্চেন আনসার পড়তে বলছি সেগুলোর পড়বা। আমি কোনটার পড়তে বলছি এখন? কোশ্চেন আনসার রাইটিং স্কিল। রাইটিং স্কিলস। আমি যে কোশ্চেন আনসার দিচ্ছি তুমি তো সেটা দেখছোই হয়তো, বা যদি দেখে থাকো গ্রুপে, তাই না? আমি একদিকে পড়াচ্ছি আর একদিকে আরেকটা কোশ্চেন আনসার চলছে। অতএব তোমাদেরকে এখনো কোশ্চেন আনসার যেগুলো পড়তে বলছি সেগুলো পড়ো। আমি তো তোমাকে তিন ধরনের কোশ্চেন আনসার এখন চলছে। তোমার পোয়েট্রি তো পড়তে বলিনি এখনো। একদিকে জি স্যার, পলিটিক্যাল, এটাই জিজ্ঞেস করতে এটা চাইছিলাম। চলতেছে, তারপরে এটা চলতেছে, তারপরে এটা চলতেছে। এখন যদি পোয়েট্রিরও পড়ো তাহলে তুমি কি এগুলো আসলে পড়তেছো না পড়তেছো না? স্যার আমি এটা পড়ছি, মানে শুরু করছি মাত্র, এই জন্যই টেনশন করতেছিলাম যে এগুলো যদি পড়ি তাহলে কিভাবে সম্ভব। না, সেটা তো আমি জানি। অতএব আমি একদিকে পড়া দিচ্ছি, এগুলো শেষ করো। তোমার যেগুলো শেষ করার সেগুলো আমি শেষ করাই দিব। টেনশন নেওয়ার কিছু নাই। শুধু জি স্যার। আমি যেভাবে বলবো সেভাবে পড়বা। যা দিচ্ছি না তা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমার মাথাতেও আছে তোমাকে কোন কোন পড়াতে হবে আর কোনগুলো দিতে হবে। ঠিক আছে? এই যে রাইটিং জি স্কিলসের পড়াটা কালকে শেষ হবে, নোটস এবং মিনিটস হয়ে শেষ হয়ে যাবে। তারপর থেকে আমাদের পোয়েট্রির কোশ্চেন আনসার শুরু হবে। বুঝতে পেরেছো? জি অতএব ধারাবাহিকভাবে সবই শেষ হবে। শুধু আমি দিলে পারে তোমরা পড়ছো কিনা এটা হলো বড় কথা। পরে গিয়ে যেন বিপদে না পড়ো যে স্যার আমি তো আগে পড়ি নাই।
হ্যাঁ, তখন আমি একবারে রিভিশনে যাব, তখন অনেকগুলো পর একসাথে হবে, কারণ আমি মনে করছি তোমরা এগুলো এখন পড়ে ফেলতেছো, তখন রিভিশনে যাব তখন তো অনেক পর একসাথে হবে আরও। তখন যদি বলো স্যার আগে তো আমি পড়ি না, এখন তো বিপদে পড়ে গেছি, তাহলে তো আমার এই 1 সপ্তাহ করে যে আমি তোমাকে টাইম দিচ্ছি এগুলো পড়ার জন্য, তাহলে এই টাইমগুলো তুমি কোথায় নষ্ট করেছো, এরকম যেন না হয়, ঠিক আছে? হ্যাঁ, অতএব এই শীটটা খেয়াল করবা, হোমওয়ার্ক 2টা খেয়াল করবা যে তোমাকে সাপ্তাহিক পড়া কি দেওয়া হচ্ছে, আর হোমওয়ার্ক 1 হচ্ছে ডেইলি যে পড়াগুলো পড়তেছি ক্লাস নিচ্ছি তার উপরে পড়াটা কি হচ্ছে। এই দুটা সমন্বয়ে তোমাদেরকে পড়তে হবে। আর পড়া কিন্তু কম না, পড়া ব্যাপক, তাই না? অতএব সময়টাকে ডিভাইড করে নিয়ে পড়তে হবে। আচ্ছা, এমনি আর কার কোনো কথা আছে? হুম, আচ্ছা, যদি না থাকে তো আজকে এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকো। ওকে, বাই।